এটাতে হয়তো হয়তো অনেকে মনে করে যে একটু বেঁকে দেয় আসে বোধহয়, মানে যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েল। যাই হোক, এটা নিয়ে আপনি সংক্ষেপে একটু ছোট করে যদি 2-3 মিনিটের মধ্যে একটু বলেন আপনার কি অভিব্যক্তি। ইরান যেহেতু অনেকদিন ধরে অবরোধ এবং একটি যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছে, এর আগেও ইরানে আক্রমণ হয়েছে, ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে আক্রমণ হয়েছে, ইরানে মিসাইল আক্রমণ হয়েছে, ইরানের সেনাপতিকে হত্যা করা হয়েছে। এরকম অনেকগুলি ঘটনা ঘটার ফলে ইরানের যেটা আছে, ইরানের যুদ্ধ প্রস্তুতি আছে। জি। ইরান হয়তো মুদ্রাস্ফীতিতে আক্রান্ত, ইরান হয়তো নানান ধরনের সমস্যার মধ্যে আছে, অর্থনৈতিক সামাজিক সমস্যা, বেকারত্ব ইত্যাদি, এবং ইরানের ভেতরেও এক ধরনের জনগণের মধ্যে এক ধরনের এইসব বিষয়ে বিক্ষোভ আছে, ক্ষুব্ধ হয়ে আছে। কিন্তু তারপরও ইরানের যুদ্ধ প্রস্তুতি আছে, কারণ ইরানকে আসলে এই যুদ্ধ প্রস্তুতি নিতে দীর্ঘ সময় ধরে বাধ্য করেছে এই পশ্চিমা দেশগুলি, বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েল। যার জন্য ইরানে আক্রমণ করার সাথে সাথেই ইরান কিন্তু প্রত্যুত্তর দিতে পারছে, এবং সেই প্রত্যুত্তর তারা দিচ্ছে কিন্তু মূলত টেকনোলজিক্যালি। কারণ ইরানের স্থলসেনার সাথে ইসরায়েল বা আমেরিকার স্থলসেনা যুদ্ধ করছে না, ইরানের নৌসেনার সাথেও সরাসরি যুদ্ধ করার যে অবস্থা সেটা নাই, এবং সেখানে তারা দুর্বল। কিন্তু তারা যেই জায়গাটিতে সক্ষমতা অর্জন করেছে সেটা হচ্ছে দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা, এবং এই প্রযুক্তি তারা নিজেরা তৈরি করেছে। যার ফলে ইরানকে যতটা দুর্বল ভাবা হয়েছিল, ইরান আসলে ততটা দুর্বল না। অন্তত একটা লম্বা সময় ধরে ইরান আসলে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। জি। এবং এটা আমারও অনেকে এমনও বলছেন যে আসলে তো এখানে যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য ছিল ইরানের মানে শাসন ক্ষমতায় তাদের অনুগত কাউকে বসানো। তো যদি সেটা তারা না পারে এই দফায়, তাহলে আমার তো মনে হয় এখানেই যুক্তরাষ্ট্রের এক ধরনের নৈতিক পরাজয় হয়তো বা হবে। যাই হোক, আমরা এখন একটু আমাদের দেশীয় মানে বিষয়ে আসি। আমরা তো দেশের রাজনীতি নিয়ে বেশি কথা বলি। তো ইরানের কারণে, ইরানের এই যুদ্ধের কারণে, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কারণে একটা আশঙ্কা হচ্ছে যে আমাদের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে, এবং আমাদের এখানে জ্বালানি তেলের দাম বেড়ে যেতে পারে। বিশ্ববাজারেও জ্বালানি তেলের দাম অলরেডি বেড়ে গেছে। এর মধ্যে আমি আজকে দেখলাম যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে একটা আহ্বান জানানো হয়েছে সাধারণ মানুষের প্রতি, যে তারা যেন আলোকসজ্জা পরিহার করে এবং ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে। আপনি এই আহ্বানটাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা একটু বোকার মতো আহ্বান হয়েছে। আমি এইভাবে বললাম কেন? ব্যক্তিগত গাড়ি যে তেলটা খরচ করে এটা অকটেন। এই অকটেন আমাদের এখানে উপজাত হিসেবে উৎপাদিত হয়, আমরা কিন্তু অকটেন সরাসরি আমদানি করি না। আমাদের এখানে রিফাইনারি এই মানে পরিশোধন করতে গিয়ে উপজাত হিসেবে অকটেন তৈরি করে। এই অকটেন আমরা আহ, বেশ ভালো মাত্রাতেই তৈরি করি, যার ফলে এটা কম ব্যবহার করলে যে এটা আমাদের অনেকদিন চলবে এরকম কোনো ব্যাপার নাই। এবং এই অকটেন আসলে আমাদের সরাসরি জাতীয় অর্থনীতির সাথে সম্পৃক্ত না, বরং ডিজেলের যে সংকট দেখা দিবে এটা আপনি কি করে বন্ধ করবেন? সেচের মেশিন বন্ধ রাখবেন এই সিজনে? তাহলে তো খাবারের দুর্ভিক্ষ হবে। আপনি কি মানে জিনিসপত্রের পরিবহন, অর্থাৎ আমাদের বাস, ট্রাক, গণপরিবহন বন্ধ রাখবেন? তাহলে তো সাপ্লাই চেন ব্রেক হবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। ফলে আমাদের আসলে এখন বিকল্প জ্বালানির উৎস খুঁজতে হবে, এবং এই বিকল্প জ্বালানির উৎস খোঁজার জায়গাটা ট্রাম্পের সঙ্গে চুক্তি করে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রায় বন্ধ করে দিয়ে গিয়েছেন। কারণ আমরা কার কাছ থেকে তেল গ্যাস কিনবো, এটা কেনার সময় কি তাদের মিত্র দেশ কিনা, এগুলো এখন আমাদেরকে বিবেচনা করতে হবে। অতএব আমরা ডক্টর ইউনূস কর্তৃক সৃষ্ট একটি চাপের মধ্যে পড়ব, এবং এই যে ক্রাইসিসের মধ্যে আসলেই টের পাওয়া যায় যে আপনাকে যে একটা জিনিস দিয়ে দেওয়া হয়েছে এটা আসলে কতটুকু ঠিক বা ভুল। ধরেন আমি আপনাকে খুবই দামি একটা উলেন স্যুট কিনে দিলাম, এটা জি। এই যে ফাল্গুন ফাল্গুন মাস এবং চৈত্র মাস আসার আগ পর্যন্ত আপনি ভাববেন ওরে বাবা কত ভালো একটা স্যুট। এই স্যুট কিন্তু আপনি শীতের দিনে পরেছেন হয়তো 2 মাসে 2 দিন, কিন্তু এরপরে যখন গরম আসবে আপনি টের পাবেন যে আমি আপনাকে যে পোশাক দিয়েছি এটা বাকি 10 মাস পরার মতো না। তো ইউনূস সাহেব ওইরকম একটা চুক্তি করে দিয়েছেন, করার সময় বলেছেন খুব দামি, খুব দারুণ দারুণ উলেন স্যুট, এটা বিশ্ববিখ্যাত আরমানির স্যুট। কিন্তু এটা যে আরমানি না, এটা যে হারমানির চুক্তি। উনি যে হার মেনেছেন এবং বাপুরা বাংলাদেশ জাতিকে হার মানিয়ে দিয়ে গিয়েছেন ওইখানে, এক ধরনের পরাজিতের চুক্তি। এটা এখন টের পাওয়া যাবে। আপনার নিশ্চয় মনে আছে আমাদের আরেকজন ওনার চেয়েও বড় খেলোয়াড় আছেন,
তার নাম হচ্ছে বিডার চেয়ারম্যান। এই ভদ্রলোক বলেছেন যে ড্রিল বেবি ড্রিল একটা চুক্তি তিনি করেছিলেন, আপনার মনে আছে নিশ্চয়ই, জ্বালানি অনুসন্ধান সংক্রান্ত। এবং ইউনূস সাহেবের সরকার পিটার হাসের যে এলএনজি সরবরাহকারী জ্বালানি কোম্পানি তার সঙ্গে একটা চুক্তি করেছেন। এখন বিশ্বব্যাপী গ্যাসের দাম বেড়ে যাওয়ার পরে আমি আশা করব যে ওই চুক্তির দামেই হাস সাহেব আমাদেরকে গ্যাস দিবেন। না দিলে পরে আমি মনে করি যে ইউনূস সাহেবকে সিলিন্ডার হাতে পাঠানো দরকার, যাতে উনি গ্যাস নিয়ে আসেন কোনোখান থেকে। আমরা কম গ্যাস ব্যবহার করব, সেটা তো দাম বেড়ে গেলে এমনিই করব, কিন্তু মানুষের চুলা তো বন্ধ থাকবে না। বাংলাদেশের অধিকাংশ বাড়িতে হোটেলে এখন সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয়, এবং এই সিলিন্ডার গ্যাসটা কিন্তু আমদানিকৃত গ্যাস। অতএব এটা বললেই যে সম্ভব ব্যাপারটা সেটি নয়। মানুষ তো তার কার্যক্রম বন্ধ রাখলে পরে তো আমরা আরো বিপদে পড়বো। আমাদের এখন বিকল্প জ্বালানির সন্ধান করতে হবে, মানে জ্বালানির উৎসের সন্ধান করতে হবে, আমরা কোত্থেকে আনতে পারি। কিন্তু ওই যে রাশিয়ার থেকে পারবেন না, চীনের থেকে পারবেন না, তাহলে কার কাছ থেকে পারবেন? কাতারের থেকে তো আনতেই পারবেন না, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে। কাতার থেকে এই এলএনজি বাহিনী যে জাহাজ কেমনে আসবে, এইগুলি নিয়ে একটু আলোচনা করলে ভালো হতো আর কি। সেগুলোর জন্য এখন আমি মনে করি যে ইউনূস সাহেবের একজন জ্বালানি মন্ত্রী ছিলেন না, তাকে এবং ইউনূস সাহেবকে দুইজনকে এনে এখন সংসদে জিজ্ঞাসাবাদ করা উচিত, যে তোমরা এনে দাও, চুক্তি যেহেতু তোমরা করেছো তোমরা এনে দাও। আর ইউনূস সাহেবের বাড়ির যে এই গ্যাস ট্যাস আছে ওগুলো যদি একটু কম খরচ করেন, উনি তো আবার ভিভিআইপি, উনি তো এখন সরকারি পাহারায় ঘুরে বেড়ান, উনি যাতে একটু কম গ্যাস খরচ করেন, কম বিদ্যুৎ জ্বালান, তাহলে আমরা বুঝতাম। আচ্ছা, ওনার এই ভিভিআইপি হর্ডেনে আপনার কি কোনো আছে, মূল্যায়ন আছে, কোনো অবজারভেশন আছে? আমি মনে করি কাজটা উনি একটা অশ্লীল কাজ করেছেন, এটা এক ধরনের অশ্লীলতা। এটা যে শুধু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা ক্ষমতাকে ব্যবহার করে নিজের সুবিধা নেওয়ার ওনার যে চেষ্টা, উনি তো শুরুর থেকে এটা করছেন। উনি কি কি রাষ্ট্রীয় এবং সরকারি সুবিধা নিয়েছেন সেটা তো একটা লিস্ট আছে বিরাট, বিজনেস স্ট্যান্ডার্ড এটা আবার ছেপেছে। জি। তো ওইটা দেখলে আপনি বুঝবেন যে উনি যাওয়ার আগেও এই লোভ সামলাতে পারেন নাই। এই আইনটা, যে আইনটা দিয়ে উনি 1 বছরের জন্য এই সুবিধা নিয়েছেন, এই আইনটা আসলে নাই। এই আইনটাকে উনি রিইনস্টেট করেছেন, এই 1 বছর সুবিধা দেওয়ার আইনটাকে বানিয়ে তারপরে সেইটার অধীনে এই সুবিধাটা নিয়েছেন। এটা ছিল লতিফুর রহমানের সময়। ওই সময় ওই আইনের বলে লতিফুর রহমান এটা নিয়েছিলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ইত্যাদি। তারপরে যখন 1-11 সরকারের পরে আওয়ামী লীগ ভোটে জিতে ক্ষমতায় আসলো, তারা কিন্তু এই আইনটা বাতিল করে দিয়েছিল, এবং তারপরে তারা এটাকে 3 মাস করেছিল, তাও বিদায়ী প্রধানমন্ত্রী এবং আরো কিছু আহ, পদের ব্যাপারে। তো প্রেসিডেন্ট প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এদের ব্যাপারে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই যেহেতু বাতিল করে দিয়েছিল আওয়ামী লীগ, সেই জন্য উপদেষ্টার কোনো সুবিধার কথা আইনের মধ্যে ছিল না। উনি প্রথমত প্রধান উপদেষ্টার সুবিধা এটা ঢুকিয়েছেন, তারপর আবার এটাকে 1 বছর পর্যন্ত বাড়ানোর যে আইন সেটাও করেছেন, করে নিজে ওইটা নিয়েছেন। উনি অরিজিনালি একটু, আমার মনে হয় ওই একটা গল্প পড়েছিলাম ছোটবেলায়, এক রাজা খুব ক্ষমতাশালী, তো দুজন লোক আসলে সে বললো আপনাকে আমরা অদৃশ্য সুতার কাপড় তৈরি করে দিব। রাজা তাকে অদৃশ্য সুতার কাপড় তৈরি করে দিবে এই কথা বলল, এবং ওই দুইজন বলল যে বুদ্ধিমান না হলে এই কাপড় কেউ দেখতে পাবে না, শুধু মেধাবীরাই দেখতে পাবে। এখন রাজা ওই কাপড় পরেছে, এবং ওনার মন্ত্রী মিনিস্টার যা আছে সবাই বলে আরে আপনার কাপড় এত সুন্দর, কারণ যদি না দেখে তাহলে তো মেধা নাই, মেধা না থাকলে তো চাকরি চলে যাবে। কিন্তু রাজা পোশাক ছাড়াই ঘুরে বেড়ায় আর কি। তো উনি শেষে যে কাণ্ডটা করেছেন, উনি এসএসএফ নিয়ে ঘুরবেন, কিন্তু উনি নিজের অবস্থা কিন্তু ওই রকম করেছেন, পোশাক ছাড়া ঘুরে বেড়ানো রাজার মতো। ওনার যে অন্তর্নিহিত চরিত্র সেটা প্রকাশিত হয়ে গিয়েছে। আচ্ছা, এই অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে যখন আলোচনা হচ্ছে, তাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কথা হচ্ছে, এর মধ্যে অনেকের ব্যাপারে দুর্নীতির অভিযোগ উঠেছে। মাঝখানে দেখলাম যে দুর্নীতি দমন কমিশনে প্রচুর অভিযোগ জমা পড়েছে এগুলো নিয়ে। আবার এর মধ্যে আজকে দেখলাম যে আপনার বিশেষ করে প্রথম আলো পত্রিকায় দেখলাম যে একাধিক উপদেষ্টা একাধিক রকম কথাবার্তা বলছেন। যেমন ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, উনি একটা কলামের মতো লিখেছেন, নিজ নামে লিখেছেন, এবং উনি লিখেছেন যে অন্তর্বর্তী সরকার থেকে উনি নাকি সরে আসতে চেয়েছিলেন, এবং সেটা কবে সেটাও উনি উল্লেখ করেছেন। যখন তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হলো তখন নাকি উনি চেয়েছিলেন। তারপরে নাকি ডক্টর ইউনূস তাকে ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করে উনি থেকে গিয়েছেন। আবার আমাদের আসিফ নজরুল সাহেব, উনি বলেছেন যে উনি নাকি সরকারে থাকা অবস্থায় আগে বা পরে জীবনে কখনো দুর্নীতি করেন নাই। উনি এটা বলেছেন, ওনার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ প্রসঙ্গ করেছেন। আবার আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উনি তার নিজের বাবা বা স্ত্রীর ব্যাংক হিসেবে তথ্য প্রকাশ করছেন, এবং বলছেন যে তার নাকি মোট জমা আছে মাত্র 15.5 লাখ টাকা। এই যে বিষয়গুলো আলোচনা এখন হচ্ছে, তারা অজুহাত দিচ্ছেন, আত্মপক্ষ সমর্থন করছেন,
কি বলবেন আপনি এগুলো নিয়ে? একটা একটা করে বলি। জি। প্রথমত আপনি লক্ষ্য করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন। নিরাপত্তার অনেক কিছু তোয়াক্কা না করে হেঁটে চলে যান অফিস থেকে ওসমানী মিলনায়তনে। আর আমাদের প্রধান উপদেষ্টা 2 দিনের আলী হোসেন বাদশাহ, উনি 1 বছরের জন্য এসএসএফ নিয়েছেন। আপনি তাদের দুজনের ডিফারেন্স তো বুঝতে পারছেন, তাই জি। না? তো আমি বলবো যে যদি লন্ডন গিয়েছিলেন উনি একবার আমাদের এই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে, আমার মনে হয় এখন উনি একটু যদি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে একটু কোচিং নেন তাহলে একটু ভালো হইতো, যে কিভাবে হেঁটে হেঁটে অফিসে যাওয়া যায়, কিভাবে নিজের গাড়ি ব্যবহার করা যায়, কিভাবে না, এসএসএফ উনি তো থাকলেও। বয়স্ক মানুষ। উনি তো একটু বয়স্ক মানুষ না, ওনার শারীরিক সক্ষমতাটাও তো আপনি দেখবেন। না, উনি শারীরিক সক্ষমতা তো 2 বছর আমরা দেখেছি উনি বেশ হাঁটাহাঁটি করছেন। হঠাৎ ওনার সক্ষমতা অক্ষমতা হয়ে যাবে এটা তো আমরা ভাবি না। উনি খুবই সক্ষম। আমরা দেখেছি ক্লিন্টন ফাউন্ডেশনের ডিনারে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছেন, দাঁড়িয়েছিলেন। উনি তো খুবই সক্ষম। এখনই আমেরিকা যেতে বললে উনি দেখবেন এখান থেকে হাঁটা দিবে আমেরিকাতে। আরেকটা পদক পেলে উনি এখান থেকে হেঁটে চলে যাবে। আমি সরি যে ওনার প্রতি হয়তো পুরো সম্মান রেখে কথা বলতে পারছি না, কিন্তু এই অন্তর্বর্তী সরকারের অনেক কুকীর্তি বের হয়ে আসবে, তো এই জন্য 2-1 জন উপদেষ্টা এখনই বলতে শুরু করেছেন, এবং সাখাওয়াত সাহেব এই জন্য আগেই বলতে শুরু করেছেন। কারণ এই অন্তর্বর্তী সরকারেরও তো দোসর এটা চালু হবে। দোসর শব্দটা তারা চালু করেছিলেন না, এখন এই জি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা যারা এইসব কুকীর্তি দেখে চুপ করেছিলেন, এরা তো এনেবলার, এরা তো দোসর, এটা বলবে না একটা পক্ষ, বলবে কিন্তু। খারাপ কথা চালু করলে তখন দুই দিক থেকে এটা চালু হয়। তো ওনারা এই দোষরত্ব কাটানোর জন্য বলছেন যে কেন সরে আসতে চেয়েছিলাম, আর কেন সরে আসতে চেয়েছিলাম, সরে আসার কারণ থাকলে সরে আসবেন। আর যদি সরে আসার কারণ না থাকে তাহলে সরে আসবেন না। আপনি সরে আসেন নাই যেহেতু, তাহলে ধরে নিতে হবে যে সরে আসার জন্য যথেষ্ট কারণ ছিল না। কারণ থাকলে তো উনি সরতেনি, তাই না? এবং জি। আমার ধারণা যে যেসব কারণ উনি বলেছেন বা যেসব কারণ দেখিয়েছেন সেগুলোর চাইতে ওনার থাকার পক্ষে আরো বেশি কারণ ছিল। তাহলে কেন আমি থেকে গেলাম এটা একটা লেখা লিখতে হবে। ছোটবেলা আমি একটা বই পড়েছিলাম, ইরানের শাহের সম্ভবত দ্বিতীয় স্ত্রী শাহজাদি ফারাহ দিবা, এই হুম। ভদ্রমহিলা একটা বই লিখেছিলেন যেটার বাংলা অনুবাদের নাম ছিল যখন আমি রানী ছিলাম। আচ্ছা। তো ওনাদের এরকম একটা লিখতে হবে, যখন আমি উপদেষ্টা ছিলাম, উপদেষ্টাই থেকেছি, কেন আসি নাই। তো কেন ছাড়ি নাই এইটা বরং লেখা উচিত। কেন ছাড়তে চেয়েছিলাম এটা বলে তো লাভ নাই, কারণ উনি ছাড়েন নাই। যে ছেড়েছে সে লিখতে পারে কেন ছেড়ে দিয়েছি। যেমন যে রানী নাই অবস্থায় লিখেছে যখন আমি রানী ছিলাম, তো উনি বলতে পারতো যখন আমি উপদেষ্টা ছিলাম ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এটা তো উনি করে নাই। অতএব ওনার এই ছেড়ে দেওয়ার ইত্তাকার কারণের কথা শুনতে তো রাজি না আমরা। মানে জি। ব্যাপারটা কিরকম আরো একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝায় আর কি, যে আমি একটা ইনজেকশন নিতে চেয়েছিলাম কিন্তু নেই নাই, তো নেন জি। নাই। এখন আপনার ফোড়া আরো বড় হয়েছে না ছোট হয়েছে এটা জন্য তো আমার কোনো লাভ নাই। ইনজেকশন দিতে বলেছে আপনি নেন নাই, আপনার দরকার ছিল আপনি নেন নাই। তো ওরকম আপনার ছেড়ে দেওয়ার দরকার থাকলে ছাড়তেন, ছাড়েন নাই কেন? এটার আর কোনো দ্বিতীয় কোনো বক্তব্য নাই। আর আরেকটা প্রশ্ন আপনি করেছেন এরপরে, ওইটা তো আমি কথা বলতে বলতে প্রায় ভুলেই গেলাম মনে হয়। ও, এই দুর্নীতি। আসিফ নজরুলের কথা, হ্যাঁ, আসিফ আসিফ নজরুল ভাই, এবং আসিফ আসিফ ভাই খুবই মাহমুদ। আবেগী মানুষ। আমার কাছে সবসময় মনে হয় যে আসিফ ভাই লেখক তো, আমি ওনাকে ভাই মনে করি এবং আমি তাকে খুবই মানে পছন্দ করি, যেমন আপনাকে আমি পছন্দ করি। পছন্দ করলে একটু বায়াস থাকে, অতএব আমি এটা স্বীকার করি নাই যে ওনার প্রতি আমার একটু বায়াস আছে। কিন্তু এই বায়াসটা থাকবে, উনি যদি এখন দুর্নীতি ধরাও পড়ে ধরেন, আমি তারপর ওনার প্রতি একটা বায়াস থাকবে, এটা থেকে যাবে। এটা মানবিক একটা ত্রুটি মানুষের থাকে। জি। তো এরকম ভাই হিসেবে আমার তো একটু তার প্রতি পক্ষপাত থাকবে। তবে উনি খুব আবেগী মানুষ। আবেগের জন্য ওনার যেটা হয়, উনি একটা কথা বলে কিছুক্ষণ পর ওটা মনে না রেখে আবার আবেগের জন্য আরেকটা কথা বলে ফেলেন। যেমন উনি একবার বলেছেন যে আমি আমাদের সরকারি সিদ্ধান্ত নিয়েছে আমরা ক্রিকেট খেলবো না। আবার বলেছেন এটা তো সরকারের সিদ্ধান্ত না, এটা বোর্ডের সিদ্ধান্ত। মানে যখন ওনার আবেগ যেই জায়গাতে থাকে উনি আবেগী ভাবে বলে ফেলেন, কারণ উনি আসলে প্রকৃতপক্ষে লেখক এবং শিক্ষক। ওনার যে উপদেষ্টার দায়িত্ব নেওয়াটা আমার মনে হয় এটাই প্রথমে ওনার ঠিক হয় নাই, উনি না নিলে ভালো করতো। জি। উনি যদি আগের আর মতো টক শোতে যেত ভালো হতো। জি। তারপরে ধরেন দুর্নীতি, দুর্নীতি আসলে শুধুমাত্র আর্থিক দুর্নীতি না, দুর্নীতি কিন্তু এটাও দুর্নীতি। এই যে যখন আপনি বললেন যে সরকার সিদ্ধান্ত আমরা যাব না, আবার একটু পরে বললেন যে না এটা তো সিদ্ধান্ত নিয়েছে বোর্ড এবং খেলোয়াড়রা, আবার খেলোয়াড়রা বলছে আমরা এটা নেই নাই। তাহলে এখানে একটা দুর্নীতি হলো না, কিন্তু আমি আমি আরো যদিও। একটা দুর্নীতি আপনাকে বলি। আপনি জানেন যে আমরা সবসময় না, দেখেছি। আমি আমি ওখানে যাচ্ছি, আপনি বলার আগেই হয়তো যেতে পারি, আপনি বলবেন। প্লিজ বলেন। সেটা হচ্ছে যে বলেন। আমাদের উনি শুরুতে এসে বলেছিলেন যে ভুয়া মামলা হয়েছে এবং ভুয়া মামলাগুলি সরকারের কাছে খুবই একটা খারাপ ব্যাপার, মানে হুম। সরকারের জন্য একটা চাপ।
কিন্তু উনি যেটা করেছেন ওনার সময় সেটা হচ্ছে আওয়ামী লীগ আমলে দায়েরকৃত ভুয়া মামলাগুলি সরিয়ে নিয়েছেন, কিন্তু নিজেদের আমলে অসংখ্য ভুয়া মামলা হতে দিয়েছেন। তাহলে কি হলো? তাহলে হলো যে আওয়ামী লীগের ভুয়া মামলাগুলি ভুয়া আর ওনাদের ভুয়া মামলাগুলি ঠিক। তাহলে উনি নিজেই ভুয়া মামলাকে উৎসাহ দিয়েছেন, এইটা একটা দুর্নীতি। উনি ভুয়া মামলা প্রত্যাহার করার জন্য ওনার মন্ত্রণালয়কে ব্যবহার করেন নাই, একটা আইন মানে একটা কেসকে উনি আসলে রিভিউ করেন নাই। তারপরে কি করেছেন, আনিস আলমগীরের মতো একজন সাংবাদিককে ডেকে নিয়ে গিয়ে বসিয়ে রেখে মামলা দিয়ে আটক করা হয়েছে, এবং সেইখানে ওনার নিজের আত্মীয় আছেন ওই মামলার মানে আরো আসামিদের মধ্যে। হ্যাঁ, ওনার নিজের আত্মীয় আছেন, যে আত্মীয়ের সঙ্গে ভুয়া ছবি ছাড়া হয়েছিল আমার, আপনার এবং আনিস আলমগীরের। আপনার মনে আছে আমরা বাড়িতে জি, খাওয়া দাওয়া করে একটু দই মনে খাচ্ছি, আছে। সামনে ওই আমাদেরই বোন তার ছবিটা বসিয়ে দিয়ে একটা ভুয়া ছবি ছেড়ে দিল ওই ইলিয়াস গং। তো ছেড়ে দিয়ে এক ধরনের আমাদেরকে হ্যারাস করলো। উনি সেগুলোর প্রতিও কোনো ব্যবস্থা নেন নাই। এই যে মানুষ হ্যারাসড হচ্ছে, উনি একটা বক্তৃতাও দেন নাই, বলেন নাই, এগুলিকে উৎসাহ দিয়েছেন। এবং তারপরে যেটা উনি করেছেন, আনিস আলমগীরকে ওনারই ওই সময়ে ওই ভুয়া মামলা দিয়ে কিন্তু গ্রেপ্তার করা হলো, এবং তারপরে জামিন হলো। সেই জামিন অগ্রাহ্য করে দুদক থেকে আরেকটা মামলা দেওয়া হলো। এটা জামিন অযোগ্য না হলেও হতো, এটাকে এটার জামিনও তারা দিতে বলতে পারতেন, কিন্তু সেই জামিনটা কন্টেস্ট করে তাকে ঢুকিয়ে দেওয়া হলো। এগুলো কিন্তু আমরা বুঝি যে এগুলো কিভাবে হয়। অতএব এই ব্যাপারগুলিকে উনি অ্যালাউ করেছেন। তো যিনি একদিকে আওয়ামী লীগের ভুয়া মামলাকে ভুয়া বলেন, আবার নিজের সময় ভুয়া মামলা হতে দেন, এবং সেই ভুয়া মামলায় সজ্জন ব্যক্তি যাকে তিনি চেনেন, জানেন, যার সম্পর্কে তার ধারণা আছে, এদেরকেও বন্দী হতে দেন, তখন আসলে বলতে হবে যে আর্থিক দুর্নীতি না থাকলেও কার্যক্রমের মধ্যে এক ধরনের দুর্নীতিগ্রস্ত অবস্থা তার মন্ত্রণালয়েরও ছিল, তারও ছিল। এবং সাব রেজিস্ট্রারদের বদলি, এটা নিয়ে বিশাল আপত্তি রয়েছে। আমি মনে করি যে সাব রেজিস্ট্রারদেরকে যদি সাধারণ ক্ষমা ঘোষণা করে বলা হয় যে তারা কে কত টাকা ঘুষ দিয়েছিল তার মন্ত্রণালয়ে, তাহলে উনি নিজে না নিলেও ওনার মন্ত্রণালয়ে ঘুষের আদান প্রদান হয়েছে কিনা এটা বের হয়ে আসতো। যেমন আমি অনেক মানুষের কাছে মৌখিকভাবে শুনেছি যে উপদেষ্টারা সৎ থাকলেও তাদের মন্ত্রণালয়ের অন্যান্য ব্যক্তিরা সৎ ছিলেন না এবং তারা ঘুষ খেয়েছেন। যেমন এই অন্তর্বর্তী সরকারের এই স্বাস্থ্য উপদেষ্টা ঘুষের দায়ে তার দুই ব্যক্তিগত ভৃত্য সম সহকারী যাদেরকে নিয়োগ করেছিলেন ক্ষমতার জোরে, এদেরকে সরিয়ে দিতে হয়েছিল। এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সেক্রেটারিকেও সরাতে হয়েছে, ফায়েজ আহমেদ তাইয়েবের সেক্রেটারিকে সরাতে হয়েছে। অতএব দুর্নীতি হয় নাই এই কথা তো বলতে পারবেন না, উনি নিজে করেন নাই, আমি এটা মানি। ওই যে আমি বললাম বায়াস, আমি মনে করি যে উনি দুর্নীতি করেন নাই। আহ যতক্ষণ পর্যন্ত একেবারে প্রমাণ না হবে ততক্ষণ পর্যন্ত আমি মনে করতেই থাকবো যে উনি কোনো দুর্নীতি করেন নাই। কিন্তু ওনার ওইখানে দুর্নীতি হয়েছে কিনা এইটা কি উনি বলতে পারবেন? যদি উনি বলতে পারেন যে না, ওনার মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হয় নাই, অশুভ প্রভাব বিস্তার করা হয় নাই, প্রভাব বিস্তার করে মানুষকে জেল গেটে ধরে নিয়ে আবার ভরে দেওয়া হয় নাই। যেমন আমাদের একজন শিক্ষক ডাক্তার আজিজ, তিনি শত শত পেডিয়াট্রিক সার্জন তৈরি করেছেন। শিক্ষক হিসেবে উনি অত্যন্ত শ্রদ্ধেয় এবং নিজের পয়সায় রাজনীতি করতেন। উনি চাঁদাবাজ না, উনি কখনো আওয়ামী লীগের কাছ থেকে কোনো সুবিধা নেন নাই। উল্টা ওনার জীবনে একটা শখ আর কি, উনি এমপি হবে। জীবনে খুব শখ ছিল স্বাস্থ্যমন্ত্রী হবে, এগুলো আমরা জানি, কারণ শিক্ষক তো আমাদের। তো সেই আজিজ ভাইকে জেল গেট থেকে বের হওয়ার ও, পরে এরশাদ আমলের স্বাস্থ্যমন্ত্রী। না না, উনি এরশাদ আমলে, আমাদের হ্যাঁ, উনি এরশাদ আমলের, উনি এমপি ছিল। উনি এরশাদ আমলের স্বাস্থ্যমন্ত্রী আজিজ সাহেব, এম এ আজিজ। এটা আমি জানি না উনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন কিনা, কিন্তু আমাদের শিক্ষক না, মনে হয় ওই সময় ওনার ইয়াং থাকার কথা। আজিজ ভাই, উনি আমরা সব আজিজ ভাই ডাকি, সজ্জন ব্যক্তি। উনি জামিন পেয়ে বের হয়ে আসার পরে কোনো মামলা ছাড়া ওনাকে লোকজন মব করে ধরে আবার জেল গেটে নিয়ে বললো, থানায় নিয়ে বললো আটক করতে হবে, তাকে আটক করা হলো এবং তাকে আটক করে ঢুকিয়ে দেওয়া হইলো। এবং আমি নিশ্চিত হয়ে বলতে পারি ওইখানে ঘুষের লেনদেন, টাকার লেনদেন হয়েছে, এবং টাকার লেনদেন করে তাকে বের করে আনার একটা বিষয় হয়েছে। অতএব এই যে টাকার লেনদেন হয়েছে এটা তো হয়েছে, পরিষ্কার হয়েছে, এটা আমি নিজেই বলতে পারি। এবং আপনি আজিজ সাহেবকে যদি এখন যোগাযোগ করেন, ওনার পরিবার বলতে পারবে যে ওনার এখানে টাকার লেনদেন হয়েছে কিনা। তো এই যে চাঁদাবাজির মতো জেল গেটের বাইরে কোনো মামলা ছাড়া ধরে নিয়ে আবার ঢুকিয়ে দিয়ে টাকার লেনদেন, মাইক্রোবাস কেড়ে নেওয়া, মানে মাইক্রোবাস মানে ওই যে এই যে ভ্যান যেগুলি আছে, যেগুলিতে এখন জি, ধনী মানুষেরা চড়ে, সার্জিস হাসনাত এরা যে ভ্যানগুলিতে চড়ে, এরকম ভ্যান ওনার ছিল নিজের পয়সায় কিনা। সেটার এখন ঠিকানা কি, কার কাছে আছে খুঁজেন, তাহলে বেরিয়ে আসবে। অতএব দুর্নীতি হয় নাই এই কথা বলতে পারবেন না। যে দুর্নীতি যে হয়েছে এটা তো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলেছে, ছিলাম 14 হয়েছি 13, তার মানে বাংলাদেশে দুর্নীতি বেড়েছে। অতএব ওনার মন্ত্রণালয়ে না হলেও অন্যান্য মন্ত্রণালয়ে হয়েছে।
আইনমন্ত্রী হিসেবে সেই সব মন্ত্রণালয়ের দুর্নীতি প্রতিরোধ করার একটা দায়িত্ব তো ওনার ছিল। উনি তো ওনার কোনো উপদেষ্টা মন্ডলীকে কাউকে বলেন নাই যে আপনার এলাকায় দুর্নীতি হয়, বন্ধ করেন। এটা তো ওনার বলা দরকার ছিল। অতএব আমি মনে করি আমার ভাই হিসেবে উনি দুর্নীতি করেন নাই, কিন্তু উনি দুর্নীতিতে বাধা দিতে পারেন নাই, এবং ওনার মন্ত্রণালয়ের বহু অন্যায় সিদ্ধান্তকে উনি সমর্থন করেছেন। যে আমি এখন শেষ প্রশ্নটাতে আসছি। আমরা আজকে দেখলাম যে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী একটা ঘোষণা দিয়েছেন যে চাঁদাবাজ, অস্ত্রধারী, সন্ত্রাসীদের তালিকা করা হবে এবং বিশেষ অভিযানের মাধ্যমে তাদেরকে আটক করা হবে। তো আমরা এরকম ঘোষণা কিন্তু এর আগে বহুবার বহু সরকারের আমলে শুনেছি। আমরা হাসিনা সরকারের আমলে দেখেছি ওনারা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স করে বৌদিকে এমপি বানান, বৌদির ওয়াইফকে এমপি বানান। বদি জামিন পেয়ে গেছে, আপনি লক্ষ্য করেছেন? আনিস আলমগীর জামিন পায় না, বদি জামিন পেয়ে গেছে। বৌদি জামিন পেয়ে গেছে। হ্যাঁ, সেগুলি বলছি। তো এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণা, এই ঘোষণা, এই নতুন সরকারের এই ঘোষণার ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী হতে পারছেন? আমি আশাবাদী না। কারণ সব সরকার এটা এসে বলে কি করে জানেন? বিরোধীদেরকে মামলা দিয়ে ঢুকানোর জন্য এই অভিযান চালায়। আমি আশাবাদী হব তখন যদি আমি দেখি, উনি আমার খুব প্রিয় মানুষ, সালাউদ্দিন ভাই আমার খুবই প্রিয়। সালাউদ্দিন ভাইয়ের কাছ থেকে আমি যেটা প্রত্যাশা করি সেটা বলতে পারি, যে ওই আন্দোলন বা এই সংগ্রামের কথা বিবেচনায় রেখে উনি যেটা করতে পারেন, ওনার নিজের সংগ্রামী জীবনের কথা বিবেচনায় রেখে পরিবর্তনটা আনতে পারেন। সত্যি সত্যি যারা চাঁদাবাজ, যারা সন্ত্রাসী, মাদক বিরোধী, মানে মাদক ব্যবসায়ী, এদেরকে উনি আহ ধরে আনার জন্য এটাকে যদি ব্যবহার করতে পারেন, তাহলে সরকারেরও সুনাম বাড়বে, ওনার সুনাম বাড়বে, এবং আমরা আশাবাদী হতে পারবো। যতক্ষণ পর্যন্ত অভিযান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এটাই বিশ্বাস করবো যে সরকার, অতীতের সরকারগুলি যা করেছে এই সরকারও সেটাই হয়তো করতে যাচ্ছে। এটা কাজের মধ্যে দিয়ে এটা ভুল প্রমাণ করতে হবে। আর আসিফ মাহমুদ সজীব ভুইয়ার অ্যাকাউন্ট নিয়ে আমি বলি, সে একটা অ্যাকাউন্টের হিসাব দিয়েছে যেখানে 85 লাখ টাকা লেনদেন হয়েছে। উপদেষ্টাদের বেতন কত আমি জানি না, তার আয়ের উৎস কি সেটাও আমি জানি না। 85 লাখ টাকা লেনদেন হওয়া মানে এটা আসলে বেশ বড় একটা লেনদেন। জমা হয়েছে 85 লাখ, উত্তোলন হয়েছে কত লাখ, রয়েছে 9 লাখ, এরকম একটা হিসাব উনি দিয়েছেন। 85 লক্ষ টাকা 18 মাসে যদি ঢুকতে হয় একটা অ্যাকাউন্টে, এবং অ্যাকাউন্টটার খোলার তারিখ দেখলে আপনি দেখবেন একটু পরেই খোলা হয়েছে, ওই অ্যাকাউন্টটার বয়স আসলে কম, 18 মাস না। যদি তাই হয়ে থাকে তাহলে একটা, বা হয়তো 2 বছরই ধরে, 2 বছরে 85 লাখ টাকা একটা অ্যাকাউন্টে ঢুকা মানে প্রতি বছর অন্তত 42,50,50,000 টাকা করে ঢুকা। 42,50,000 টাকা প্রতি বছর ঢুকতে গেলে 12 মাসে অন্তত 3.5 লক্ষ টাকার বেশি আয় করতে হবে প্রতি মাসে। উপদেষ্টাদের বেতন ভাতা কি 3.5 লক্ষ টাকা? ওনাকে তাহলে এটা বলতে হবে যদি এই হয়, 85 লাখ টাকা করতে যদি এসেছে। হয়ও, তো উনি কি উনি পুরো টাকাটা রেখেছেন? যদি পুরো টাকা না, উনি রেখে থাকেন তাহলে না, ওয়েস্ট ওনার ওনার ইন্ডিজের টাকা মাধ্যমে হয়তো খাইতেন অ্যাকাউন্টে কি? গিয়েছে, ওনার টাকা হয়তো অ্যাকাউন্টে গিয়েছে, উনি তো তুলে না নিয়েছেন, না, খরচ করে ফেলেছেন। আমার কথা হলো যদি উনি পুরো বেতনের টাকাটা ওখানে ঢুকিয়ে থাকেন তাহলে উনি ওয়েস্ট ইন্ডিজে যে নিয়মিত খাইতেন না, ওইটা তো সেই তুলে টাকাটা খরচ কোথায় করেছে। আছে? না, তুলে খরচ করেছে, 73 লাখ টাকা খরচ করেছে। আচ্ছা, ওটা 85 লাখ দিয়ে ফেলছে। ঢুকেছে, 73 লাখ তুলে নিয়েছে। কিন্তু আমার প্রশ্নটা আচ্ছা, অন্যখানে, প্রতি মাসে 3.5 লক্ষ টাকা আয় করার মতো কোনো কাজ কি উনি করেছিলেন কিনা, বা এই টাকাটা তাহলে কোত্থেকে এলো, এটাও ওনাকে বলতে হবে। শুধু হিসাব দিয়ে দিলে হবে না, এটা বলতে হবে। কারণ আনিস আলমগীরকে যে মামলাটা আটক করা হয়েছে এটা হচ্ছে জ্ঞাত আয় বহির্ভূত টাকা। জি। তো জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ যদি কারো কাছে থাকে তাহলে এটার ব্যাখ্যা দিতে হবে। তো ব্যাখ্যাটা ওনার দেওয়া উচিত। ওনার এটা কি জ্ঞাত আয় থেকে এসেছে, নাকি 85 লক্ষ টাকা কি অন্য কোনোখান থেকে এসেছে, কোত্থেকে এসেছে, এটা বলতে হবে। কারণ উপদেষ্টাদের বেতন তো সম্ভবত 2 লক্ষ টাকার বেশি না, সব না, মিলালেও। আমি যতদূর জানি 1 লক্ষ টাকার মতো। উপদেষ্টাদের বেতন, মন্ত্রী পদমর্যাদার বেতন 1,07,000 টাকার মতো, 6-7 হাজার হ্যাঁ, টাকার মতো। হ্যাঁ, আর বাকি যেটা পান ওটা তো আর টাকা পান না, ওটা তো বাসা টাসা, গাড়ি, সুবিধা, ওটা সুবিধা। তো ক্যাশ না, ওটা সুবিধা। হ্যাঁ, রাইট। সুবিধা। তাহলে সেই হিসেবে উপদেষ্টা হিসেবে উনি 24 মাসে পাওয়ার কথা 24 লক্ষ টাকার কিছু বেশি, ধরেন 30 লক্ষ টাকা। কিন্তু ওনার রাইট। এখানে তো 85 লক্ষ টাকা এসেছে, জমা হয়েছে 85 লক্ষ টাকা। তাহলে ওনার বলতে হবে বাকি টাকা কোথেকে এসেছে। আমি মনে করি না, আমি ওনাকেও দুর্নীতিগ্রস্ত মনে করি না। আমি কিন্তু কাউকে দুর্নীতিগ্রস্ত মনে করি না, মাসুদ ভাই। কিন্তু আমি যেটা মনে করি সেটা হচ্ছে যখন অভিযোগ আসবে এটা কার বিরুদ্ধে আসে, আসে যে এরকম রাইট। পাবলিক অফিস মেনটেন করে। আমার আপনার তো এই দায় নাই, আমরা তো পাবলিকের টাকা নিয়ে নাড়াচাড়া করি না। কিন্তু যখন আপনি বা আপনি বা যে কেউ পাবলিক অফিসের টাকা ধরবে তখন কিন্তু তাকে এই হিসাবটা দিতে হবে। এটাই হচ্ছে সংস্কারের কথা, যেটা ওনারা বলেছেন। এই এই ইউনূস সাহেবের যে সরকার বারবার বলেছেন না যে এটাই সংস্কার, হিসাব দিতে হবে। নিজের অবশ্য দেয় নাই, আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই। নিজেরা খুবই একটা দায় সারা বাজে ধরনের একটা হিসাব দিয়েছেন। এই হিসাব উনি বুঝে আর আল্লাহ বুঝেন, আর কেউ বুঝে না। তো আমি শেষ করব। শেষ করার আগে একটা ছোট্ট ঘটনার কথা আপনাকে একটু
স্মরণ করে দিচ্ছে, যদি আপনি শুনে থাকেন, জেনে থাকেন, তাহলে একটা মন্তব্য করুন। সেই ঘটনাটা হলো, দুদিন আগে আমরা দেখেছিলাম যে গুলশানের এদিকে, গুলশানের যিনি পুলিশের ডিসি ছিলেন, উনি বিভিন্ন গাড়িগুলির কাগজপত্র চেক করছিলেন। এক ভদ্রলোকের গাড়িতে কাগজ ছিল না, তখন উনি একজনকে ফোনটা ধরিয়ে দিলেন। ফোনের অপর প্রান্ত থেকে একজন বললেন যে আপনার নাম কি বলেন, আপনাকে আমি দেখে নেব, অমুক করবো তমুক করবো। এবং আপনার তার দেখা গেল তার ওই হুমকি টেলিফোনের, সেই হুমকির পরের দিনই ওই ডিসি সাহেব ওখান থেকে বদলি হয়ে গেলেন। তো এই যে যিনি দেখে নিবেন বললেন, তার ব্যাচ নাম্বার জানতে চাইলেন, এবং তারপরে তিনি যে, হয় কাকতালীয় হতে পারে আমি জানি না, কিন্তু ওই ডিসি বদলিও হয়ে গেলেন। এই বিষয়টা আপনার কাছে আসলে কেমন লেগেছে? আমি সম্ভবত এই ভদ্রলোককে দিয়ে একবার নিজেও আটক হয়েছিলাম, মানে উনি আমার গাড়ি কোথায় পার্ক করেছে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন, এবং আমার মনে আছে সম্ভবত ওনার ব্যাজে এই নামটা লেখা ছিল, আমি দেখেছিলাম। আমি কিন্তু ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে আমি আসলে অল্প সময়ের জন্য গাড়িটা এখানে রেখেছি, উনি সেটা বুঝতে পেরেছিলেন যে আসলে আমি পার্কিং করি নাই, এবং তারপরে আমাকে যেতে দিয়েছিলেন। আহ উনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে কেন আমার গাড়িটা এখানে পার্ক করা, বা আমি কেন থামিয়েছি। তো যতদূর মনে হয় এই ভদ্রলোকের সাথে আমার একবার দেখা হয়েছে। আমি ভিডিওটা দেখেছি, ভিডিওটা দেখে আমি খুব দুঃখিত হয়েছে এই কারণে যে কেউ যদি গাড়ি আটক করে এবং সে যদি আইনগতভাবে সত্যি ভুল করে থাকে, তাহলে সে রিকোয়েস্ট করতে পারে, সে তার কারণটা ব্যাখ্যা করতে পারে, কিন্তু সে এই ধমক দিতে পারে না যে আপনার নাম কি, আমি আপনাকে দেখে নেব, কারণ এটা তো আইনের শাসন হলো না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আইনের শাসন প্রতিষ্ঠা করবেন। তার হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি, তিনিও অঙ্গীকারাবদ্ধ যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। তাহলে আইন প্রযুক্ত করার জন্য যদি কোনো ব্যক্তি কাজ করেন এবং তাকে এইভাবে ফোনে ধমক দিয়ে এই নাম, ব্যাজ নাম্বার এসব জিজ্ঞেস করে, তারপর যদি পরের দিনই তিনি ট্রান্সফার হন, তাহলে কিন্তু এটা নিয়ে প্রশ্ন উঠবে, এবং সেই প্রশ্নটা উঠেছে। এবং এই প্রশ্নের আসলে যথাযথ ব্যাখ্যা দেওয়া সম্ভব না, কারণ কেন তিনি পরের দিনে ওইখান থেকে সরে যাবেন, কি কারণে? এর আরো 7 দিন পরে সরতে পারতেন। আর যে ভদ্রলোক কথা বলেছিলেন তার সাথে ফোনে, তার পরিচয়টা কিন্তু গোপনই থেকে গেল। আমাদের বরং জানা উচিত কারা এই ব্যক্তি যারা ফোনে এইভাবে মানুষজনকে, আহ, পুলিশকে জিজ্ঞেস করে যে আপনার নাম কি, ব্যাজ নাম্বার কি। এইখানে কিন্তু আমি যতদূর বুঝি যে ওইখানেও এক ধরনের ঔচিত্য বোধের অভাব ছিল। এইভাবে কথা বললে পুলিশকে মানুষ কেন সম্মান করবে, সাধারণ মানুষ কেন পুলিশকে গুরুত্ব দিবে? পুলিশকে তার হৃত মনোবল ফিরিয়ে দেওয়া, পুলিশকে তার কাজ স্বাধীনভাবে করতে দেওয়া, পুলিশের কাজে হস্তক্ষেপ না করা, এগুলাই তো আমরা আশা করছি আহ, তারেক রহমানের নতুন সরকারের কাছে, কারণ তিনি পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং তিনি নিজে সেগুলো করে দেখাচ্ছেন। একজন প্রধানমন্ত্রী বড় চেয়ার সরিয়ে ছোট চেয়ার আনেন, উনি অন্যকে চেয়ার নিজের হাতে এগিয়ে দেন। একজন আলেমকে আমি দেখলাম উনি চেয়ারটা এগিয়ে দিচ্ছেন। আর সেইখানে রাস্তায় দাঁড়িয়ে কোন একজন ক্ষমতাবান ব্যক্তি পুলিশের নাম, ব্যাজ নাম্বার জিজ্ঞেস করার পরের দিন সে ট্রান্সফার হয়ে যায়। এই ট্রান্সফারের বিষয়টা তো একেবারেই আমি মনে করি না যে ঠিক। যদি ওই মামলাটি প্রত্যাহার করাতে হয়, অথবা যদি আহ, তাকে ছেড়ে দিতে হয়, সেইটা তো এত ক্ষমতাবান লোক, উনি এটা করাতেই পারেন। কিন্তু এই ভদ্রলোক তো আরো বহু লোককে, যাদেরকে উনি চিনে না, মানে এই ফোনকারী ব্যক্তি, ওনার সাথে তো সবার পরিচয় নাই, যেমন আমার নাই, আপনার নাই। তাহলে আমরা যদি আইন ভঙ্গ করি তখন তো উনি ফোন করবে না, তাহলে আমাদেরকে এই ডিসি সাহেব তো ধরতে পারে, তাই না? উনি তো এই তার লোকটাকেও। মানে আপনি বলতে চাচ্ছেন যে, যে ভদ্রলোক ফোনের অপর প্রান্ত থেকে দেখে নেওয়ার হুমকি দিলেন, তাকে দেখার আপনার খুব ইচ্ছা? আমার খুব ইচ্ছা, কারণ আমি তো ওনার বন্ধু না, তাহলে আমি ওনার ফোন করব কোনোদিন, বলবো। কারণ আর সাধারণ লোকেরা যখন এই রৌনক সাহেবকে দিয়ে, রৌনকই মনে হয় নাম ছিল, রৌনক সাহেবকে দিয়ে শাস্তি পেয়েছেন, শুধু এই লোকটাকে চিনে না বলে তারা শাস্তি পাবেন। আর আরে, এই আরেকটা লোক তাকে চিনে দেখে রৌনক সাহেবই ট্রান্সফার হয়ে যাবেন, তাই না? তো এটা কেন হবে? এই জন্য আমি এই লোকটাকে দেখতে চাই, উনি এত ক্ষমতাবান। উনি মাননীয় প্রধানমন্ত্রী যে আইনের শাসন সেটা প্রতিষ্ঠা করার জন্য এত গুরুত্ব দিয়ে উনি কাজটা করছেন। আইনের শাসন প্রতিষ্ঠা, আইনকে নিজের হাতে তুলে নিয়েছেন একদম, নিয়ে উনি আইনটা প্রতিষ্ঠা করেছেন। তো এই লোকটাকে আমার খুব দেখতে ইচ্ছা করে, আইনে নিজের হাতেও না, শুধু নিজের ফোনে তুলে নিয়েছেন, নিজের কণ্ঠে তুলে নিয়েছেন। তো এই যে এবং একজন, পেরেছেন, হ্যাঁ, এবং পেরেছেন, এবং পেরেছেন, আমার ধরে নিচ্ছে পেরেছেন পেরেছেন, সফল। ধরে নিচ্ছে পেরেছেন। তো এই ভদ্রলোককে আমার খুবই দেখার ইচ্ছা, আমি তাকে শ্রদ্ধা জানাতে চাই যে উনি নিজের হাতে আইন, নিজের ফোনে আইন, নিজের কণ্ঠে আইনকে তুলে নিয়ে উনি যে আইনকে এত চমৎকার ভাবে মানে প্রতিষ্ঠা করছেন, আমি ওনাকে দেখার আমার খুব ইচ্ছা আছে। আমার কিন্তু ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আমি শুধু জি, একবার বুঝতে দেখতে চাই। কারণ এমন মানুষদেরকে তো আমাদের দেখতে হবে, এমন মানুষদেরকে তো আমাদের সম্মান শ্রদ্ধা করতে হবে, তাই না? পুলিশের আবার পুলিশের কি সম্মান বুঝেন না?
এদেরকে যে আমার সম্মান করতে অনেক হবে, যারা ধন্যবাদ, কিনা অনেক পুলিশকেও ধন্যবাদ সোজা আব্দুল করে নূর দিতে তুষার। পারেন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, আব্দুল নূর তুষারের কিন্তু কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। উনি সবাইকে ছাড় দিচ্ছেন, সবাইকে শ্রদ্ধা করছেন এবং সবাইকে এক নজর দেখতে চাচ্ছেন। আমার ধারণা মানুষ সবসময় তার সব মনের ইচ্ছা পূরণ হয় না, জীবনটাই এরকম। এবং আমার ধারণা এই থানাতে বসে আছে, পুরো থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, তো কোন পুলিশ কিভাবে মারা গেল তার কি একটা তদন্ত হওয়া দরকার নয়? আমরা দেখছি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী একবার বলছেন তদন্ত হবে, একবার বলছেন তদন্ত হবে না। আসলে এই সরকারের মনোভাবটা কি, আপনি কি বুঝছেন? আর দ্বিতীয় যে প্রশ্নটা, জরুরি প্রশ্ন যেটা, সেটা হলো আপনি নিজে কি মনে করেন? থ্যাংক ইউ। এই যে আপনি বললেন না, স্বরাষ্ট্রমন্ত্রী একবার বলছিলেন হবে, আবার বলতেছেন না। দেখেন, আমি একটা কথা বলছি একটা টক শোতে, যে আমাদের পলিটিশিয়ানরা সবাই পেশেন্ট অফ ডিমেনশিয়া, স্মৃতিভ্রষ্টতার রোগী। এটা রস করে বলতেছি, কালকে কি বলছেন এটা পরের দিন মনে থাকে না। হ্যাঁ, এটা যে পার্সোনালিটির জন্য কত ক্ষতিকর। হ্যাঁ, মানুষের ইন্টিগ্রিটি দেখেন, ইন্টিগ্রিটি ইজ সামথিং হায়ার দ্যান অনেস্টি। অনেস্ট লোক অনেকেই আছে, কিন্তু ইন্টিগ্রিটি আলো লোক বাংলাদেশে পাওয়া খুব মুশকিল। চারিত্রিক সংহতি যেটাকে বলে, তো ইন্টিগ্রিটি না থাকলে এরকম হয় আর কি। কালকে কি বললাম, আজকে কি বললাম, মন থাকে না। যাই হোক, একটা বিষয় আপনি খেয়াল করছেন নিশ্চয়ই, এই গভর্নমেন্ট সবাইকে অ্যাপিজ করার, সবাইকে সন্তুষ্ট করার একটা প্রবণতায় ভুগতেছে, একমাত্র পুলিশ ছাড়া। বুঝছেন, সবাইকে সন্তুষ্ট করবে আর কি। আপনার আমেরিকাকে সন্তুষ্ট করবে, আপনার অ্যাডভাইজারদেরকে সন্তুষ্ট করবে, জুলাই যোদ্ধাদের সন্তুষ্ট করবে, জামাতকে সন্তুষ্ট করবে, সবাইকে অ্যাপিজ করে। ভালো একটা স্টেবল, এইভাবেও যদি একটা স্টেবল সরকার হয়, একটা যদি সামাজিক স্থিরতা আসে, ভালো, খারাপ না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কতগুলো মোরালিটির প্রশ্ন আছে। দেখেন, এই একটা চমৎকার কথা আছে যে মোরালিটি হ্যাজ অ্যান এস্থেটিক স্ট্যান্ডার্ড। নৈতিকতার একটা নান্দনিক স্ট্যান্ডার্ড আছে। যেমন আপনি যখন একটা ইঁদুর মারেন তখন আপনি বীর, কিন্তু যখন আপনি প্রজাপতি মারেন তখন আপনার মতো খারাপ লোক আর নাই, কিন্তু দুইটারই কিন্তু প্রাণ আছে। বুঝছেন, তো একটা এস্থেটিক স্ট্যান্ডার্ড আছে। কেন পুলিশ হত্যার বিচার হবে না? নো কিলিং হ্যাজ এ জাস্টিফিকেশন। কোনো কিলিংয়ের জাস্টিফিকেশন না। কিলিং ইজ কিলিং, এটার কোনো জাস্টিফিকেশন হয় না। এবং সে অর্থে জুলাই আন্দোলনে যে কিলিং হয়েছে সেগুলিরও কোনো জাস্টিফিকেশন নাই। আবার 5ই আগস্টের পরে যে সমস্ত কিলিং হয়েছে সেগুলোরও কোনো জাস্টিফিকেশন নেই। এভরি কিলিং শুড বি টেকেন ইনটু টাস্ক। তাদেরকে আইনের আওতায় আনা উচিত। তবে হ্যাঁ, একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আত্মরক্ষার জন্য যখন গুলি করা হয় বা কাউকে হত্যা করা হয়, সেইটা কীভাবে দেখা হবে, এটা একটা বড় প্রশ্ন। তো এখন পুলিশদের যে হত্যা করা হলো, এইটা কি আত্মরক্ষার জন্য হত্যা করা হয়েছে, না এটা ডেলিভারিলি করা হয়েছে, এগুলো তো তদন্ত করতে হবে, তাই না? আমি বলি কি, কোনো পুলিশ হত্যার বিচার করার দরকার নেই, একটা হত্যার বিচার করেন ভাই, একবারে অনুরোধ করি আপনাকে। সেটা হচ্ছে সেই অন্তঃসত্ত্বা পুলিশ কনস্টেবল, এই হত্যাটার আপনি বিচার করেন, যে কিনা চিৎকার করে বলতেছিল যে আমার পেটে বাচ্চা, আমাকে মেরেন না। এবং সেই পুলিশ নিশ্চয়ই, সেই নারী পুরুষ নিশ্চয়ই বন্দুক হাতে নেননি, কারণ তিনি প্রেগনেন্ট। হ্যাঁ, তিনি হত্যাযজ্ঞে অংশ নেন নাই, তাইলে কেন তার বিচার হবে না, তার হত্যার বিচার হবে না? এইটা আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বললাম, আপনার কোনো পুলিশ হত্যা করার দরকার নেই, আপনি এই হত্যাটার বিচার করেন। হ্যাঁ, এই একসঙ্গে দুটো হত্যা হয়েছে, একটা ভ্রূণ হত্যা, হ্যাঁ, আরেকটা হচ্ছে ভ্রূণ ধারণকারীর হত্যা, একটা গর্ভধারিণীকে হত্যা, আর একটা গর্ভের সন্তানকে হত্যা, দুটা হত্যা একসঙ্গে হয়েছে। এবং সেই গর্ভের সন্তান, সে তো একেবারে নিষ্পাপ, তাই না? তাকে তো আপনি বলতে পারেন না যে সে কোনো অস্ত্র হাতে কাউকে হত্যা করছে। এখন কথা হচ্ছে, আপনি যদি সবাইকে ক্ষমা করে দেন, আপনি যদি একটা জেনারেল অ্যামনেস্টি টানতে চান, তাইলে এক কাজ করেন, একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করেন, যে কথাটা আমি অনেক আগে বলছি। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করে আওয়ামী লীগকেও সুযোগ দেন, তারাও বলুক যে আমরা কি করছি না করছি, এবং সব পক্ষ তাদের ভুল যদি থাকে স্বীকার করুক।
ভুল থাকলে স্বীকার করুক, স্বীকার করে আপনার একটা কনসেনসাসে আসি আমরা, হ্যাঁ, একটা ঐক্যবদ্ধ জাতি গড়ে তুলে। আওয়ামী লীগকেও সুযোগটা দেন ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে। সেটা তো হয়েছে। মানে এই 27 বছর জেলে থাকার পরও যদি নেলসন ম্যান্ডেলা আপনার ডি ক্লার্ককে ভাইস প্রেসিডেন্ট করতে পারে, একটা রিকনসিলিয়েশন করতে পারে, তা আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি 17 বছর নির্বাসন জীবনের কাটে, আপনি কেন পারবেন না? আপনার তো আরও নির্যাতনের পরিমাণ কম, তাই না? তা আপনি একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করেন। আমরা দেখছি তো ডেজমন্ড টুটু, আর বিশপ ডেজমন্ড টুটু, সে তো এটা চেয়ার করছিলেন এই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, হ্যাঁ, এবং একটা বিশ্বাসযোগ্য লোক, আর বিশপ যেহেতু, তো ওনার নেতৃত্বে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন হয়েছে এবং সবাই তাদের ভুল স্বীকার করছে, কেউ অনুতাপ করছে, এই করছে, তারপরে একটা ঐক্যবদ্ধ জাতি হয়েছে। তা আমরা একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, আমি যদি সবাইকে মাফ করে দিতে চাই, আপনি পুলিশ হত্যাকারীদের মাফ করে দিতে চাচ্ছেন বা তাদেরকে স্পেয়ার করতে চাচ্ছেন, তো সবাই আসুক এই প্রক্রিয়ার মধ্যে। ওয়াই নট আওয়ামী লীগ, তাই না? ওয়াই নট আওয়ামী লীগ? আমি প্রস্তাব করতেছি, খুব ক্যাটাগরিক্যালি প্রস্তাব করতেছি যে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন হোক। আমরা যদি সত্যি সত্যি তারেক রহমান যদি সত্যি সত্যি একটা কি বলে যে নো হস্টাইলিটি, শত্রুতা নয়, বন্ধুত্বের ভিত্তিতে দেশ গড়তে চায়, তাহলে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন হোক, কমিশন হোক, সেখানে সবাই আমরা বসি, জুলাই যোদ্ধারাও বসি, তারপরে পুলিশের পক্ষ থেকে ওরাও বসুক, আওয়ামী লীগের পক্ষ থেকে বসুক, যারা বিতর্কিত আছে, যাদের নিয়ে বিতর্ক আছে, সবাই বসে সেখানে আমরা আলোচনা করি কার কী হয়েছে। আওয়ামী লীগকে অনুতাপ করার সুযোগ দেন সেই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনে, একটা সুযোগ দেন, হ্যাঁ, দিয়েটি আমরা একটা করি, হ্যাঁ। এবং দেখেন এই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন সাউথ আফ্রিকা হয়েছিল, তখন বলা হলো যে দুই ধরনের অ্যাট্রোসিটি হয়েছে। একটা হচ্ছে যে হোয়াইটরা অ্যাট্রোসিটি করছে, আবার ব্ল্যাকরা আন্দোলনের নামে কিছু অ্যাট্রোসিটি করছে। তখন বলা হলো যে নো, কোনো অ্যাট্রোসিটি, সব অ্যাট্রোসিটিকে আমাদের বিবেচনা করতে হবে এবং নুরেমবার্গ ট্রায়ালের মতো কোনো ট্রায়াল করা যাবে না, হ্যাঁ। তারা বলছিল উই শুড অ্যাভয়েড মানে ট্রায়াল লাইক নুরেমবার্গ, হ্যাঁ, এবং আমরা অল দি অ্যাট্রোসিটিস শুড বি অ্যাড্রেসড এবং সেটাকে আমরা একটা ইসের মধ্যে নিয়ে আসবো, সলিউশনের মধ্যে নিয়ে আসবো। তা আমাদের এখানে তো দুই পক্ষে অ্যাট্রোসিটি হয়েছে, তাই না? জি, অ্যাট্রোসিটি হয়েছে। তো ফলে কি বলে যে এইটা কোনো একটা যদি আমরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে একটা আসতে পারি, যে একটা জায়গায় আসতে পারি, তাহলে কিন্তু সোসাইটি আরও সুস্থির হবে। তারেক রহমান তো চাচ্ছেন, প্রধানমন্ত্রী তো চাচ্ছেন একটা স্টেবল সরকার যাতে তিনি রুল করতে পারেন। আমরা তো বুঝি উনি রুল করার স্বার্থেই এগুলো করতেছেন, যে ঠিক আছে কেউ যাতে অসন্তুষ্ট না হয়, কেউ যাতে হস্টাইল না হয়, শত্রু মনোভাব না থাকে, তাহলে আমরা একটা ঐক্যবদ্ধ হই। তো সেখানে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ দেন। আচ্ছা, আমরা যদি পুলিশের আলাপটা আবার একটু ফিরে আসি আর কি, যে পুলিশের যে ঘটনাগুলি বর্ণনা করা হচ্ছে, এই আলোচনাটা যখনই উঠে তখনই আমরা দেখতে পাই দুটো পক্ষ হয়ে যাচ্ছে। একটা পক্ষ হয়ে যাচ্ছে যে জামায়াত এবং এনসিপি, তারা এই পুলিশের উপর যে মানে ঘটনাগুলি ঘটেছে সবগুলি তারা এক ধরনের মানে আপনার সাধারণ ক্ষমার কথা বলছে, এবং এটা নিয়ে কোনো ক্ষমা ঠিক নেই, এটা নিয়ে কোনো মামলাই করা যাবে না বলছে। এই যে কোনো মামলা করতে না দেওয়া অথবা এক ধরনের ইন্ডেমনিটি দেওয়ার যে মানসিকতাটা, এটাকে আপনি আসলে কীভাবে দেখেন? কোনো ইন্ডেমনিটি লং লাস্টিং হয় না, এইটা আমরা দেখছি। যেমন বঙ্গবন্ধু কিলিংয়ের পরে একটা ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, তাই না? ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল এবং বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে পুরস্কৃত করা হয়েছিল, আপনি জানেন। কিন্তু আলটিমেটলি ওই ইন্ডেমনিটি থাকলো, যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসলো তখন তো ওই ইন্ডেমনিটি বাতিল হয়ে গেল এবং তাদের ওই কিলারদের তো বিচার হইল, তাই না, ফাঁসিও হইল। সুতরাং ইন্ডেমনিটি ততদিন পর্যন্ত কার্যকর থাকে যতদিন পর্যন্ত ইন্ডেমনিটির পক্ষের শক্তি ক্ষমতায় থাকে, বুঝছেন? যখন অন্য শক্তি আসবে তখন তো এই ইন্ডেমনিটি থাকবে না। এবং আপনি কেন ধরে নিচ্ছেন বাংলাদেশটা 5-10 বছরের দেশ? এটা তো অনন্তকালের দেশ, তাই না? আপনি 50 বছর পরের বাংলাদেশ চিন্তা করেন, হ্যাঁ, কেন এরকম করছেন? হ্যাঁ, এই ইতিহাস কি 5-10 বছরের ইতিহাস? তো ফলে আপনি এটা কখনো কি একেবারেই গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসবে না? 5, 10, 15, 20 বছর পরে তো আসতে পারে, আসে নাই? কত বছর? 21 বছর পরে আসছে তো, 75-এর পরে কতদিন লাগে? এইবারই তো বিএনপি তো 17 বছর পরে আসলো না। তো সাম ডেজ উইল কাম,
যে আপনার আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারে, এটা তো আর মানে হেলা ফেলার দল না, এটা ডিপলি রুটেড একটা দল, একটা সারা বাংলাদেশ জুড়ে এই দল আছে, এবং এই দলের যে প্রধান নেতা উনি তো অনেকের হৃদয়ে আছেন, তাই না? তো ফলে এটাকে আমি ইগনোর করে আমি টেম্পোরারি, এই যেটা আমরা বললাম এই যে ইরান যুদ্ধের সময় টেম্পোরারি হয়তো আমেরিকা একটা বিজয়ের স্বাদ দিতে পারে, কিন্তু এটা লং লাস্টিং হবে না, হয় নাই, ভিয়েতনামের ক্ষেত্রে হয় নাই, হ্যাঁ, কোনো ক্ষেত্রেই হয় না এটা। তো ফলে এইটা মানে আমি বলি কি যে এই মুহূর্তে যারা বলতেছেন যে মামলা করা যাবে না করে, তাদের একটা যে আছে যে মামলা, এই পুলিশ হত্যা মামলা হলে তারা অনেকে ফেসে যেতে পারেন, হ্যাঁ, অনেকে ফেসে যেতে পারেন। সেটাই, মানে একটা আন্দোলনের স্বার্থে যারা আন্দোলনের সঙ্গে একদম সামনের সারিতে ছিল, ওই সময় তো পুলিশের সঙ্গে আপোষ করে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে তারা আন্দোলন করা যেত না। আন্দোলন হলে তো কিছু, যেটা আমি বললাম শুরুতে, যে একটা কোলেটারাল ড্যামেজ তো হবেই। কিন্তু এখন তাদেরও তো একটা নিরাপত্তার ব্যাপার থাকতে পারে, তারা তো এক ধরনের নিরাপত্তা চাইতে পারে। আপনি যে সেটার সমাধান আপনি কিভাবে করবেন? সেটাই তো, আপনি যে পুলিশের মরাল বুস্ট আপ করতে চাচ্ছেন, তাই না? আপনি যে পুলিশের মরাল বুস্ট আপ করতে, তাহলে পুলিশের মধ্যে যে গ্রিভিয়েন্সগুলো আছে, যে আমার ফেলো ফ্রেন্ড সে নিহত হয়েছে, আমার মানে পরম বন্ধু নিহত হয়েছে, হ্যাঁ, বা আমিও হ্যারাসড হয়েছি, মানে মরতে মরতে বেঁচে গেছি, তো এই গ্রিভিয়েন্সগুলো তো আপনি অ্যাড্রেস করবেন, তাই না? এটা অ্যাড্রেস করবেন, তারাও তো মানে পুলিশ কি মানুষ না, তাই না? এই যে বলে যে ওস্তাদ ছাদে কোনো মানুষ নাই, 3টা পুলিশ আছে, হ্যাঁ, এইভাবে তো চলবে না। পুলিশও রবীন্দ্রসঙ্গীত গায়, বুঝতে হবে যে পুলিশ কোনো, মানে আমি একটা লেখায় লিখছিলাম যে এই বিয়ে বাড়িতে যখন একজন মেজর জেনারেল পাঞ্জাবি পরে এসে বলে আমাকে আর একটু মাংস দেন, তখন অনেকে অবাক হয়, মনে করে মেজর জেনারেল আবার পাঞ্জাবি পরে নাকি, হ্যাঁ, তারাও যে মানুষ, তারাও যে রবীন্দ্রসঙ্গীত গায়, হ্যাঁ, পুলিশও যে মানুষ, তাদেরও একটা ফ্যামিলি আছে, স্ত্রী আছে, সন্তান আছে, সন্তানের প্রতি ভালোবাসা আছে, এটা তো আমাদের বুঝতে হবে, তাই না? তারাও হিউম্যান বিইং, তো ফলে তাদের গ্রিভেন্সগুলো আপনাকে অ্যাড্রেস করতে হবে, তো হ্যাঁ, অ্যাড্রেস করতে হবে। আর তার হচ্ছে বড় কথা কি, দেখেন রাষ্ট্র তো সবার জন্য, তাই না? যে পুলিশটা মারা গেল ইয়েতে, মনে করেন এই আন্দোলনের সময় মারা গেল, অথবা তাকে হত্যা করা হলো, যাই করা হোক, সে মারা যাওয়ার পর নর্মালি একটা পুলিশ অথবা যে কোনো একজন সরকারি কর্মকর্তা যদি দায়িত্ব পালনকালে মারা যায়, তখন সে যে কাজটা করেছে সে দায়িত্বই পালন করেছে, তাকে অর্ডার করা হয়েছে, সে অর্ডার ফলো করেছে। এখন দায়িত্ব পালনকালে যখন কেউ মারা যাবে, তার ফ্যামিলিতে একটা অর্থনৈতিক সুযোগ সুবিধা পাবে। আমাদের এই পুলিশগুলিকে সেই সুযোগ সুবিধা পাবে? যদি বিচার না হয় তাহলে পাবে? তাহলে তার যে সন্তান, তার যে পরিবার, তারা কি দেশের নাগরিক না? তাদের প্রতি কি আপনি এরকম এক চোখে নীতি অবলম্বন করতে পারেন? তাহলে রাষ্ট্রের কাজটা কি? রাষ্ট্রের কাজটা একটা উদাহরণ সৃষ্টি করা, তো তাদের জন্য আপনি কি এক্সাম্পল ক্রিয়েট করলেন? না, প্রথম কথা হচ্ছে যে আপনি যখন জেনারেলাইজ করেন, হ্যাঁ, তখন তো এটা একটা বিরাট সংগঠন। যেমন ধরেন যে অনেক সাংবাদিক আপনার গত রেজিমের, হাসিনা রেজিমের মনোরঞ্জন করছে, ই করছে, তো এগুলো তো কতগুলো পার্টিকুলার কেস না। কিন্তু আপনি যদি জেনারেলি বলেন সাংবাদিক মানেই হচ্ছে আপনার স্বৈরাচারের দালাল, তাই তো এটা হইল না। শিক্ষক মানেই স্বৈরাচারের দালাল, এটা হইল না, তাই না? আপনি জেনারেলাইজ কেন করেন, তাই না? পার্টিকুলারাইজ করেন কে কে অপরাধী, হ্যাঁ, কে কে অপরাধী। 5ই আগস্টের পর আমরা কি দেখছি? একটা জেনারেল টেন্ডেন্সি দাঁড়াইছে, এই সুপ্রিম কোর্ট সব বিচারপতিকে কি কয় যে পদত্যাগ করতে হবে, মাফ করে পদত্যাগ। আরে ওইখানে তো 2-4 জন কি মানে ভালো বিচারপতি ছিল না নাকি? শিক্ষকদের মধ্যে কি ভালো? আর শুধুমাত্র দল করলে বা নৌকায় ভোট দিলে সে ক্রিমিনাল, এটা কোথায় পাইছেন ভাই? হ্যাঁ, এটা কোন পলিটিক্যাল সায়েন্সে আছে যে একটা দলকে ভোট দিলে সে মানে হয়ে যাবে? আপনি স্বৈরাচারের যারা আসল দালাল তাদেরকে আপনি টাকার বিনিময়ে স্পেয়ার করছেন, অথচ নৌকায় ভোট দিতে যারা তাদেরকে আপনি জেলে পুরছেন। এটা হইল কিছু? আমি তো 10টা শেখ হাসিনার মনোরঞ্জনকারী 10টা বিগ হাউসের নাম করতে পারি যারা টাকার বিনিময়ে এখন ঘুরে বেড়াচ্ছে, অথচ গ্রামের একজন নিরীহ লোক যে বঙ্গবন্ধুকে ভালোবেসে নৌকায় ভোট দিছে, তাকে আপনি জেলে ঢুকাই দিলেন। হ্যাঁ, এটা কিছু হইল? তো ফলে খুবই খুবই এটা মানে মর্মান্তিক, এটা একটা মর্মান্তিক। এখন কথাটা হচ্ছে যে জুলাই আন্দোলনে কোন কোন পুলিশ আপনার গণবিরোধী ভূমিকা নিছে, হ্যাঁ, যদিও আপনি বললেন যে এটা তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে হয়েছে। আচ্ছা, আমি এটা বাদই দিলাম, তুমি রিজাইন করতা,
তাই না? অবশ্য রিজাইন করলে খাবে কি, তাই না? রিজাইন করলে তাকে যে আবার মেরে ফেলা হবে না তার কি গ্যারান্টি আছে, Guarantee ছিল, তাই না? right. তো সেও তো তখন যদি রিজাইন করতো তখন তো সে ষড়যন্ত্রের শিকার হইতে পারতো, Right. তাহলে তো তার তো কোনো উপায় ছিল না, তাই না? যাই হোক, তারপরও সে ক্রাইম করছে। এখন এর সবাইকে এটা করছে, ওই অন্তঃসত্ত্বা নারী সে কি বন্দুক ধরছে? হ্যাঁ, তো ফলে আপনি এগুলি পার্টিকুলারাইজ করবেন না, আপনি জেনারেলি বলতেছেন। হ্যাঁ, এটা তো হইল না কিছু। তো ফলে এই জিনিসগুলো আমি বলি, যদি ক্ষমা করতেই হয় তাইলে সবাইকে ক্ষমা করে দেন ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে। আমি এমনি ক্ষমা করতে বলি না, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনে এসে যুক্তিগ্রাহ্য বক্তব্য তুলে ধরবে, প্রয়োজনে অনুতাপ করবে যে ভুল করছি, ঠিক আছে, তারপরে সবাই একটা ইউনাইটেড নেশন গড়ি আমরা। এইভাবে হবে না। দেখেন, এটা আপনি যেটা চাচ্ছেন সেটা যে কখনোই সম্ভব না, এটা আমার কাছে মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? এই যে আপনি বললেন যে আমি যা করেছি ভুল করেছি, ভুল তো মানুষ করতেই পারে, মানুষ ভুল করতে পারে, ভুল স্বীকার করবে। ভুল করাটাও যেমন একটা মানবিক বৈশিষ্ট্য, ভুল স্বীকার করাটাও একটা মানবিক বৈশিষ্ট্য। কিন্তু আমরা কি জামাত ইসলামের ক্ষেত্রে সেই ভুল স্বীকার করাটা দেখতে পাচ্ছি? এত বছর হয়ে গেল, তারা একবারের জন্য বলেছে আমরা ভুল করেছি, এখানে আমি একটু তারা বলি। তো স্বীকার করে। হ্যাঁ, জামাতে যদি কোনো সমস্যা না হয় তাহলে আপনি পরেরটা কিভাবে না, আমি বলতেছি যে এই যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, এখানে জামাতকেও আসতে হবে, এখানে জামাতকেও আসতে হবে, তাদেরকে বলতে হবে 71-এ তাদের পূর্বপুরুষরা কি করছে না করছে। তারা করে নাই, কিন্তু পূর্বপুরুষরা তো করছে। এবং দেখেন, ভুল স্বীকার করা এইটা পার্সোনালিটিকে আরো আরো উচ্চতায় নিয়ে যায়। রাইট। কেউ মনে করে যে ভুল স্বীকার করলে ওদের পার্সোনালিটি কমে গেল, এটা কিন্তু পার্সোনালিটিকে আরো গ্লোরিফাই করে। দেখেন, আমি একটা আমার ব্যক্তিগত উদাহরণ দিই। অক্টাভিও পাজ, হ্যাঁ, হি ইজ এ লেফটিস্ট, সে যে ল্যাটিন আমেরিকার একজন রাইটার, সে লেফটিস্ট ছিল। সে লিখছে এক জায়গায় যে আই হ্যাভ নেভার সিন এ সিঙ্গেল লেফটিস্ট হু হ্যাজ অ্যাডমিটেড দ্যাট হি হ্যাজ ডান এ রং। আমি একজনও বামপন্থী দেখি নাই যে কিনা স্বীকার করছে সে ভুল করছে। এইটা পড়ার পরে আমি জায়গা দিনে কলাম লিখছিলাম একটা, যে অক্টাভিও পাজ, আমি আসতেছি আপনার কাছে, আমি ভুল স্বীকার করবো। বুঝছেন, লেফটিস্ট হিসাবে আমি লেফটিস্ট, কিন্তু আমি ভুল স্বীকার করতে রাজি আছি যে আমরা জাসদ করে অনেক হঠকারী কাজ করছি, ঠিক আছে, আপনি থাকেন, আমি আসতেছি। তো ফলে ভুল স্বীকার কেন এটা পার্সোনালিটিকে মানে নিচে নামাবে, এটা পার্সোনালিটিকে উঁচুতে দিবে, আরো উপরে উঠাবে এটা। তো ফলে এটা আসুন, জামাত, আওয়ামী লীগ, জুলাই যোদ্ধা থেকে শুরু করে সবাই আমরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনে আসি, কার কতটুকু ভুল হয়েছে, কার কতটুকু শুদ্ধ হয়েছে, এবং কারো যদি ভুল থেকে থাকে সেটা আমরা স্বীকার করে আমার মনে হয় আমাদের না এই মানসিকতাটা আসলে অর্জন করা উচিত। আমি নিজে ইলেকশনের আগে কিন্তু আমি বলেছিলাম, জামাত যদি ইলেকশনের আগে বলতো, ইলেকশনের 2 দিন আগেও বলতো যে আমরা 71 সালে যা করেছি, আমাদের যারা আগের নেতৃত্ব ছিল তারা ভুল করেছে, আমি মনে করি ওই 2 দিন আগে বললে ওদের ভোট আরো 2%। শুনেন ফারুক ভাই, আমি বলছি কি জানেন, আমি আমার জামাতের এক নেতাকে পাশে বসিয়ে বলছি যে আপনারা 2টা কাজ করেন। একটা বলেন যে পূর্বপুরুষদের লিগাসি আমরা বহন করব না, এবং পূর্বপুরুষরা যা করছে সেজন্য আমরা সরি, ঠিক আছে। আর একটা কাজ করেন যে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রবর্তন করব না, আমরা গণতান্ত্রিক ধারায় চলবো, দেখবেন আপনাদের কত ভোট বাড়বে। আমি বলছি এটা, হ্যাঁ, শরিয়া আইন করবো না, এবং কি বলে যে আমরা পূর্বপুরুষদের লিগাসি বহন করব না, এবং ওদের জন্য আমরা সরি। তারা তো একটাও করতে পারলো না, একটা করলো না তারা, এবং তারা করলে আরো ভোট পাবে, আরো ভোট। আপনার কাছে এই চিঠিটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? থ্যাংক ইউ। আসলে চিঠিটা পড়ে আমার কাছে প্রথম যে রিয়াকশনটা হয়েছে যে এটা কি একটা সোভারেন দেশের হেড অফ দি গভর্নমেন্টের কাছে চিঠি, না এটা একটা কলোনির পাপেট সরকারের কাছে চিঠি, মানে একটা কলোনির পুতুল সরকারের কাছে চিঠি কিনা, এটা প্রথমে স্ট্রাইক করছে আমার কাছে। যে আর উই এ সোভারেন নেশন। কেন আপনার এরকম মনে হলো? কেন বলছি, আপনি দেখতে পারবেন। তো এটা একটা টোটালি একটা আনকার্টিয়াস চিঠি, একটা অসৌজন্যমূলক চিঠি। বলা হচ্ছে এটা কংগ্রেচুলেশন লেটার, অভিনন্দন বার্তা, বাট ইন ইফেক্ট এটা একটা অসৌজন্যমূলক আনকার্টিয়াস চিঠি। এবং এরকম চিঠি ট্রাম্পের পক্ষে লেখা সম্ভব, কারণ যিনি মানে ঈগল পাখি হয়ে আরেকটি দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যেতে পারেন, তার পক্ষে এরকম চিঠি লেখা অসম্ভব কিছু না। দেখেন, চিঠিটা আপনি যদি প্রথম থেকে আমি একটু পড়েই একটু অনুবাদ করার চেষ্টা করি। সেটা হচ্ছে, উনি প্রথমে লিখতেছেন
যে অন বিহাফ অফ আমেরিকান পিপল আই কংগ্রাচুলেট ইউ অন ইউর হিস্টোরিক ইলেকশন। উনি এই ইলেকশনটাকে হিস্টোরিক বলতেছেন, ঐতিহাসিক নির্বাচন বলতেছেন। ঠিক আছে, এটা মনে রাখবেন। অ্যান্ড সাকসেসফুল টার্ম অ্যাজ প্রাইম মিনিস্টার, অর্থাৎ উনি চাচ্ছেন, উনি উইশ করতেছেন যে তারেক রহমান যেন তার টেনিউর ফুলফিল করেন। সাকসেসফুল টার্ম অর্থাৎ একটা সফল টেনিউর যেন উনি শেষ করতে পারেন, এটা উনি চাচ্ছেন। এরপর দেখেন, এটা কিন্তু খুব ইঙ্গিতপূর্ণ, উনি টেনিউর ফুলফিল হোক এটা চাচ্ছেন উনি। এটা উনি চাচ্ছেন, তার মানে টেনিউর ফুলফিল হওয়া না হওয়াটা ওনার ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করতেছে। এটা আমাদের ইলেকটোরেট বা আমাদের নির্বাচক মণ্ডলীর কোনো ভূমিকা নাই এখানে। রাইট, এটা বুঝতে হবে কিন্তু। রাইট। আচ্ছা, তারপর লিখতেছেন উনি, দি পার্টনারশিপ বিটুইন আওয়ার কান্ট্রিজ ইজ বেসড অন মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড এ শেয়ার্ড ইন্টারেস্ট ইন ফস্টারিং এ ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক। দেখেন, মানে প্রথমে যাই নেই, হ্যাঁ, প্রথমে ইন্দো প্যাসিফিক চলে আসলো। হ্যাঁ, আমাদের পার্টনারশিপটা কিসের উপর ভিত্তি করে? একটা ওপেন অ্যান্ড ফ্রি ইন্দো প্যাসিফিক। হ্যাঁ, এটি আমাদের মূল জায়গা। আচ্ছা, তারপর বলতেছেন অ্যাজ ইউ বিগিন ইউর টার্ম, আপনি যখন আপনার টার্ম শুরু করতেছেন, আই হোপ ইউ উইল হেল্প মি maintain the tremendous momentum in our trade relationship through the implementation of our agreement on reciprocal trade, which benefits farmers and workers in both our countries. এটা খুবই ভাইটাল একটা সেন্টেন্স। রাইট। উনি বলতেছেন যে আপনি আমাকে হেল্প করবেন, পরস্পর হেল্প না, কিন্তু যে আমরা পরস্পরকে সাহায্য করবো তা না, আপনি আমাকে সাহায্য, হ্যাঁ, বলতে আই হোপ ইউ উইল হেল্প মি, আপনি আমাকে সাহায্য করবেন। কিসে সাহায্য করতে হবে? যে মোমেন্টাম তৈরি হয়েছে এই যে রিলেশনশিপে, আমাদের দুই দেশের যে মোমেন্টাম তৈরি হয়েছে, যে মোমেন্টাম ইউনুস সাহেব তৈরি করে দিয়ে গেছেন, উনি শুরু করেছেন, হ্যাঁ, এইটাকে আমরা করব, এটাকে আমরা ইমপ্লিমেন্টেশন অফ আওয়ার এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড, আমাদের যে দুই দেশের মধ্যে যে রেসিপ্রোকাল, হ্যাঁ, পারস্পরিক যে ট্রেড, যে বাণিজ্য, এইটা ইমপ্লিমেন্টেশন করার ক্ষেত্রে আপনি আমাকে হেল্প করবেন। রাইট, ঠিক আছে, সেটা কি হবে? হুইচ বেনিফিটস ফার্মার্স অ্যান্ড ওয়ার্কার্স ইন বোথ আওয়ার কান্ট্রিজ। দেখেন, এখানে দুইটা জিনিস আছে, ফার্মার্স অ্যান্ড ওয়ার্কার্স। রাইট, এটা মানে আমাদের কৃষক এবং শ্রমিকের জন্য বেনিফিশিয়াল হবে। কি বেনিফিশিয়াল হবে? তাইলে কৃষকের জন্য কি, বা আমাদের তাহলে কি আমাদের আমেরিকা থেকে গম কিনতে হবে? ট্রেড মানে না, তো আমেরিকা থেকে গম কিনতে হবে, তাহলে আমেরিকা থেকে আমরা তো এখন ব্রাজিল কোথেকে জানি কিনি, আমেরিকা থেকে গম কিনতে গেলে তো আমাদের বেশি দামে কিনতে হবে। এবং এটা কি আমরা বাধ্য? এগ্রিমেন্টে কি আছে? এগুলো তো সব এনডিএ, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, প্রকাশ করা হয় না, আমরা জানি না কিছু কি হয়েছে এগ্রিমেন্টে। হ্যাঁ, তাহলে আমাদের গম কিনতে হবে ওখান থেকে বেশি দামে। আরেকটা কি, এটা ওয়ার্কারদের জন্য কি, এটা ফার্মার গেল, আর ওয়ার্কারদের জন্য হচ্ছে তুলা। এখন ধরেন যে আমরা তো তুলা কিনি, ধরেন চায়না থেকে, ইন্ডিয়া থেকে, তারপরে আর কোথা থেকে যিনি কিনি। এখন আমেরিকার তুলা কিনতে গেলে তো আমাদের বেশি দামে কিনতে হবে, এবং তুলার উপরে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি মানে এটা মানে ডিপেন্ডেবল, তাই না? তাইলে আমাদের কৃষি এবং আমাদের কি বলে শ্রমের বাজার, এইটা আপনি নিয়ন্ত্রণ করার একটা বোধহয় কিছু আছে এগ্রিমেন্টে, হ্যাঁ, এবং এইটা আপনি ইমপ্লিমেন্ট করার জন্য আপনাকে সাহায্য করতে বলতেছেন আপনি তারেক রহমানকে। মানে আপনি তারেক রহমানকে সাহায্য করবেন না, তারেক রহমান আপনাকে সাহায্য করবে। যদি হয়তো যে এটা মিউচুয়াল হেল্প, মিউচুয়াল শব্দটা নাই তো, বা রেসিপ্রোকাল হেল্প, সেটাও তো নাই, আপনি আমাকে সাহায্য করবেন, বুঝেন কিন্তু। আচ্ছা, তারপরে দেখেন ভয়াবহ জিনিস আছে এখানে, সেটা হচ্ছে উনি বলতেছেন, আই অলসো হোপ ইউ উইল টেক ডিসাইসিভ অ্যাকশন to complete the routine defense agreements that would finally give your military success to high end.
আমেরিকান মেড ইকুইপমেন্ট বেস্ট অফ দি ওয়ার্ল্ড। দেখেন উনি বলতে ডিসাইসিভ শব্দটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনি দেখেন ইংরেজি একটা শব্দের একটা আলাদা দোতনা আছে, এটাকে যদি শুধুমাত্র সিদ্ধান্ত বলেন তাহলে হবে না কিন্তু। মানে প্রত্যেকটা ভাষার এক একটা শব্দের এক একটা দোতনা আছে, এক একটা ব্যঞ্জনা আছে। হ্যাঁ, ডিসাইসিভলি মানে হচ্ছে আপনার বিষয়টা মীমাংসিত, মানে শুধুমাত্র এটা সিদ্ধান্তমূলক তা না, এইটা মীমাংসিত, এটা অ্যাসার্টিভ। হ্যাঁ, আপনি ডিসাইসিভলি আমাকে করবেন, এই অ্যাকশনে যাবেন, ঠিক আছে। অর্থাৎ উনি ধরে নিছেন যে এই সমস্ত এগ্রিমেন্ট যদি বাস্তবায়ন করার প্রক্রিয়া শুরু হয় তাহলে আমাদের দেশের বিভিন্ন কোয়ার্টার থেকে হয়তো প্রশ্ন উঠতে পারে। সেই জন্য উনি বলতেছেন ডিসাইসিভলি আপনাকে অ্যাকশনে যেতে হবে। আমি বুঝতে পারছি জিনিসটা একদম ক্লিয়ার। হ্যাঁ, আমার মনে হয় আমার দর্শকরা বুঝতে পারছেন না। ডিসাইসিভলি আপনাকে অ্যাকশনে যেতে হবে, রাইট ওকে। রাইট। এবং কেন সেটা হলো I also hope you will take decisive action to complement the routine defense agreements, okay, মানে নিয়মিত যে ডিফেন্স এগ্রিমেন্টস গুলো আছে, that would finally give your military access to high end. তাইলে হবে কি আপনার যে সামরিক যে শক্তি সেইটা আপনার একটা উচ্চ পর্যায়ে, একটা উচ্চ মাত্রায় চলে যাবে। এবং কি হবে, আপনি কি পাবেন, আমেরিকান ইকুইপমেন্ট পাবেন, যেটা এখানে একটা বিজ্ঞাপন আছে কিন্তু, মানে আমেরিকান ইকুইপমেন্ট হচ্ছে পৃথিবীর সেরা উনি বলতেছেন, এটা কিন্তু একটা বিজ্ঞাপন, ঠিক আছে, যে আপনি আমেরিকান মেড ইকুইপমেন্ট দ্য বেস্ট ইন দি ওয়ার্ল্ড, সেটার অধিকারী হবেন আপনি। হ্যাঁ, কিন্তু এটাকে আমাদের ফ্রিতেও দিবেন, আমাদের টাকা দিয়ে কিনতে হবে। হ্যাঁ, বটেই, টাকা দিয়ে কিনতে হবে। আপনি সেরা ইকুইপমেন্ট কিনতে গেলে তো আপনাকে বেশি টাকা দিতে হবে, বেশি টাকা দিতে হবে না। এবং বলতেছেন যে আপনাকে এই যে ডিফেন্স এগ্রিমেন্ট, এই যে সামরিক যে চুক্তিগুলি হয়েছে, এগুলি বাস্তবায়নের জন্য আপনাকে ডিসাইসিভ হইতে হবে। বাবারই বাবা, সাংঘাতিক ব্যাপার। মানে এটা এমন না যে আপনাকে এখান থেকে একেবারে একদম এক চুল পরিমাণ নড়া যাবে না, কোনো কিছুতে আপনাকে আপনাকে মানে ডিসাইসিভলি অ্যাক্ট করতে হবে, দোদুল্যমান থাকা যাবে না। এবং শেষে দেখেন এইটা তো একেবারেই মানে উনি বলতে পারেন না, হ্যাঁ, সেটা উনি বলতেছেন, I look forward to working with you to make the relationship between the United States and Bangladesh stronger than ever, মানে আগের চাইতে বেশি শক্তিশালী হবে। My ambassador to Bangladesh, Brent Christian, has my full confidence, ঠিক আছে। Together we have an opportunity to make both of our nations more prosperous and secure. বলতেছেন যে আমার যে অ্যাম্বাসেডার আছে ঢাকাতে, আমার যে, ওরা তো বাংলাদেশ নিয়ে এত চিন্তা করার মানে সময় নাই। উনি আছেন তার নেইবারিং সাউথ আমেরিকান কান্ট্রিগুলি, তারপরে ডেনমার্কের এই যে গ্রিনল্যান্ড, তার নানা রকম আছে। বাংলাদেশ তো সেই জন্য বলতেছে আমার যেখানে অ্যাম্বাসেডার আছে তার প্রতি আমার আস্থা আছে। এবং আপনি বিষয়টা হচ্ছে যেরকম, আপনি সে যা বলবে আপনি তা শুনবেন, কথাটা এরকম, বুঝতে পারছেন। আমি তো সব টাইম টু আপনার সাথে যোগাযোগ করতে পারবো না, আমার প্রতিনিধি হিসাবে আমার ওখানে অ্যাম্বাসেডার আছে, হ্যাঁ। এবং মাই অ্যাম্বাসেডার টু বাংলাদেশ ব্রেন্ট ক্রিস্টিয়ান হ্যাজ মাই ফুল কনফিডেন্স, আমার তার প্রতি পূর্ণ আস্থা আছে, ঠিক আছে। তার মানে উনি যেটা বলবেন ওইটাই আমার কথা, ওইটা উনি যেটা না, হ্যাঁ, এইটা হচ্ছে যে টাইম টু টাইম মনিটর করার জন্য। ট্রাম্প তো আর এখানে এত সময় দিতে পারবেন না, তাই না? তার ফলে টাইম টু টাইম মনিটর করবারে চুক্তিগুলির বাস্তবায়ন প্রক্রিয়া কতদূর হচ্ছে, কিভাবে হচ্ছে না হচ্ছে, এগুলি আমার অ্যাম্বাসেডার দেখবে, ঠিক আছে। তার মানে কি এটার মাধ্যমে আসলে আমরা কি বুঝতে পারবো, আমাদের দেখেন সরকার এটাকে কিভাবে কি মূল্যায়ন করবে? আমি বলি শুনেন, ডক্টর ইউনূস মানে ভাবা যায় না ভাই, মানে এই একটা ইলেক্টেড গভর্নমেন্টের ঘাড়ে এতগুলো বোঝা চাপিয়ে দিয়ে গেলেন আর কি। এমনি তো তারেক রহমানের ঘাড় ছোট মানে ইন দি সেন্স যে নবীন একটা প্রাইম মিনিস্টার, হ্যাঁ, এবং সেইখানে এতগুলো ঝামেলা উনি মানে পাকাইতে হয়ে গেছেন আর কি, হ্যাঁ। আপনি কি বলতে চাচ্ছেন
যে যদি ডক্টর ইউনূস মাঝখানে না আসতেন এবং ডক্টর ইউনূস যদি নানাভাবে এই চুক্তিগুলি ইনিশিয়েট না করতেন, তাহলে এই ধরনের চিঠি আমরা পেতাম না, আমরা আরো সম্মানজনক চিঠি পেতাম। হ্যাঁ, অবশ্যই অবশ্যই চিঠি পাইতাম, সম্মানজনক চিঠি পাইতাম সবাই। কেন শেখ হাসিনার আমলে কি এরকম চিঠি আসছে নাকি? কারণ শেখ হাসিনা তো স্ট্যান্ড নিয়েছিল আমেরিকার বিরুদ্ধে, নাই না? আমরা তো দেখছি, তাই না? তো ফলে এই যে মানে এক ধরনের কি বলে যে পাবলিক বলতেছে যে দেশটাকে বিক্রি করে দিয়ে গেছে, আমি ওইভাবে বলতে চাই না, হ্যাঁ, কিন্তু উনি যে সমস্ত ঝামেলা পাকায় দিয়ে গেলেন, এই যে যেমন ধরেন সরকারি কর্মচারীদের বেতন ডাবল করে দিয়ে গেছেন, আরে এটা কিভাবে তারেক রহমান বাস্তবায়ন করবে? আপনি বাস্তবায়ন কি? আমি কালকে একটা রিপোর্ট পড়লাম, আপনি দেখেছেন কিনা যাই না, যে সরকারের যে পরিচালন ব্যয় এটা নির্বাহ করার জন্য সরকার গত বছর ঋণ নিয়েছে, মানে ঋণ নিয়ে ঋণের টাকায় সরকারের পরিচালন ব্যয় সম্পন্ন করতে হয়েছে। এখন এটা যদি ডাবল করে দেন, বাস্তবায়ন করতে যান, তাহলে তো ঋণ আরো নিতে হবে। মানে এখন যতটুকু ব্যয় আছে বেতন ভাতা ইত্যাদি, এটাই সরকার দিতে ঋণ নিতে হয়। এবং বাংলাদেশের গত 10 বছরের ইতিহাসে এই প্রথমবার এই কাজটা তাকে করতে হলো। মানে এটা সম্ভবত এরশাদের আমলে একবার এরকম ঋণ নিতে হয়েছিল, আর কখনো হয়নি, কিন্তু এবার এরশাদ ঋণ নিতে হলো। এটা হলো ইউনূস সাহেব এই কাজটা করে গেছেন। এবং দেখ, আমরা তো এখন জানতে চাই যে আমেরিকার সাথে এই যে এনডিএ, যেটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এগুলো আমরা পুরোপুরি এখন জানতে চাই। এখন তো বোঝা গেল যে বেশ কিছু চুক্তি হয়েছে। আচ্ছা, আপনার কি মনে হয় এই যে আমরা মানে এত যে সমালোচনা হচ্ছে গভর্নমেন্টের একটা ডিসিশনের ব্যাপারে, সেটা হলো যে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মিস্টার খলিলুর রহমানকে নিয়োগ দেওয়াটা, আপনার কি মনে হয় যে ডক্টর ইউনূসের আমাদের আমেরিকার সঙ্গে যে সমস্ত এগ্রিমেন্ট হয়েছে, যে সমস্ত চুক্তি হয়েছে প্রকাশ্য অপ্রকাশ্য, সেই চুক্তিগুলির ধারাবাহিকতাকে রক্ষা করার জন্যই খলিলকে এই গভর্নমেন্টে নিতে হলো? এক্স্যাক্টলি। দেখেন, ডক্টর খলিলুর রহমানকে ফরেন অ্যাডভাইজার করার দুইটা সম্ভাব্য কারণ থাকতে পারে। একটা হলো যে বিএনপির নেতৃত্বে ফরেন পলিসি বা ডিপ্লোমেসিতে স্কিল লোক নাই, হ্যাঁ, মানে দক্ষতার অভাব আছে, একটা হইতে পারে, সেই জন্য একটা টেকনোক্রেট আনা হইল। আরেকটা হলো যে এটা আমেরিকার এজেন্ডা, কারণ উনি আসছেন আমেরিকা থেকে, উনি এই প্রথমে তো সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, তারপর তখন নানা রকম কথা উঠছিল, করিডোরের সময় তো আমাদের আর্মি চিফ বলছিল নো ব্লাডি করিডোর ইত্যাদি নানা রকম ছিল। আমরা বুঝতে পারতেছিলাম উনি একটা আমেরিকান এজেন্ডা বাস্তবায়নের মধ্যে আছে। এখন যেহেতু ইউনূস গভর্নমেন্ট ইজ নো মোর, তাইলে এখন এটা ক্যারি ফরওয়ার্ড করতে গেলে এই যে সমস্ত জিনিসগুলি মানে চলমান ছিল, ক্যারি ফরওয়ার্ড করতে গেলে তো মানে সেরকম একটা লোক লাগবে। তো ইজ নান বাট খলিলুর রহমান, এবং তারেক রহমানকে একটু কম্প্রোমাইজ করতে হয়েছে। এটা কিন্তু এক ধরনের কম্প্রোমাইজ। কিন্তু আপনি বলতে চাচ্ছেন যে খলিলুর রহমানকে তারেক রহমানের উপর চাপিয়ে দেওয়া হয়েছে? তাই তো, তা না হলে কেন? আমি তো বলি, যেমন ধরেন আমি বলি আমির খসরু মাহমুদ চৌধুরী, না, হি ইজ কেপেবল এনাফ টু বি এ ফরেন মিনিস্টার, ইংরেজি ভালো জানেন, ইন্টারন্যাশনাল পলিটিক্স ভালো জানেন, মানে তার কোনো ব্যাপারই ছিল না, হ্যাঁ, তাকে ফরেন মিনিস্টার করা। বা আরও লোক আছে, বিএনপি তো নাই এমন তো না। এবং যদি টেকনোক্রেটও আনতে হয় তাহলে খলিলকে আনতে হবে, আর নাই। তো ফলে এটা বোঝাই যাচ্ছে এবং তারেক রহমানও কি করবে বেচারা, মানে সব দিক তো সামলাইতে হয়, বুঝছে না? তাকে এই যে নতুনভাবে দেশের ভার নিছেন, এখন উনি আবার যদি এটা মানে আমেরিকার এই এজেন্ডা যদি একমত না হন, তাহলে কোন ঝামেলা হয় না হয়, হ্যাঁ। তো ফলে একটা কম্প্রোমাইজ করলেন আপাতত, তারপর আবার দেখি কি হয়। তবে এটা ঠিক, মানে একটা বড় ধরনের ঝামেলার মধ্যে পড়ে গেছে বাংলাদেশ। এই ঝামেলাটা ইউনূস সাহেব তৈরি করে দিয়ে গেছেন, হ্যাঁ, এবং আমি তো বললাম বাংলাদেশ অভিশাপ মুক্ত হয়েছে, হ্যাঁ, অভিশাপ মুক্ত হয়েছে। মানে অভিশাপ মুক্ত হয়েছে কখন? মানে ইউনূস সাহেব দায়িত্ব নেওয়ার কারণে নাকি দায়িত্ব ছাড়ার কারণে? দায়িত্ব ছাড়ার পরে অভিশাপ বর্ষিত হয়েছিল, আর এখন অভিশাপ মুক্ত হয়েছে আমরা, হ্যাঁ। এবং হি শুড বি প্রসিকিউটেড। উনি দেশের যে ক্ষতি করে দেখেছেন, সোশ্যালি মপতন্ত্র প্রতিষ্ঠা থেকে শুরু করে আপনার ফরেন পলিসিতে সব দিক থেকে উনি আমাদের যে ক্ষতি করে দিয়ে গেছে, হি শুড বি প্রসিকিউটেড, হ্যাঁ। হি শুড নট গো আনচ্যালেঞ্জড, হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এখানে আমি বলতেছি, দেখেন আমেরিকার সাথে এত কিছু হইতেছে, কেউ কিন্তু এখন কিছু বলে না। এটা কিন্তু অদ্ভুত ব্যাপার।
এইটা যে ভারতের সাথে চুক্তির ব্যাপারগুলিকে আমরা কিভাবে দেখছি, ভারতের সাথে চুক্তিগুলির ব্যাপারে আমরা গত 18 মাস কিভাবে দেখছি, কিন্তু আমেরিকার সাথে যে আচ্ছা একটা কথা, ভারতের সাথে চুক্তির ব্যাপারে গত 18 মাস ধরে আমরা কিন্তু নানা ধরনের স্লোগান শুনেছি, পলিটিক্যাল বক্তব্য শুনেছি যে ভারত আমাদের শেষ করে দিয়েছে, গোপন চুক্তি করেছে, দেশ বিক্রি করে দিয়েছে শেখ হাসিনা ভারতের কাছে, এগুলো আমরা অনেক শুনেছি। কিন্তু গত 18 মাসে একবার দেখলাম যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বললো যে এই সরকার আসা নিয়ে 10টা না 12টা চুক্তি বাতিল করছে। পরের দিনই দেখলাম আবার তৌহিদ হোসেন সাহেব, যিনি আপনার ফরেন অ্যাডভাইজার ছিলেন, তিনি বললেন যে না, ওরকম কোনো চুক্তি বাতিল হয় নাই, এবং ওখানে যে সমস্ত চুক্তির কথা বলা হয়েছিল আসিফ মাহমুদের, সেগুলো সব কল্পিত চুক্তি, ওদের কোনো চুক্তিই নাই। তো এই যে হলো, তাহলে আমার কথা হলো কি যে আমরা যে মানে শেখ হাসিনা যে ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছি, যে চুক্তিগুলির মাধ্যমে আমরা এটা মনে করতে পারি, সেই চুক্তিগুলি এই সরকার ডিসক্লোজ কেন করলো না, অথবা বাতিল কেন করলো না? শুনেন, মুখে বাংলাদেশের মানে ইউনূস সরকার থেকে শুরু করে আরও অনেক স্টেক হোল্ডার আছে যারা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটাকে ক্যাশ করতে চাইছে। হ্যাঁ, ভার্চুয়ালি এরা তো অ্যান্টি ইন্ডিয়ান না। হ্যাঁ, তারা ইন্ডিয়ান সিনেমা দেখে, তারা ইন্ডিয়া ঘুরতে যায়, ট্রিটমেন্টে যায়, কিন্তু একটা ভারত বিরোধী একটা মানে জজবা তুলে, একটা সেন্টিমেন্ট তুলে এইটাকে পলিটিক্যাল স্বার্থে ক্যাপিটালাইজ করতে চাইছে। হ্যাঁ, কে ভারত বিরোধী বলেন? যদি সরকারে যায়, বিশেষ করে এই দেশের কোনো সরকার ভারতকে হোস্টাইল করে আপনার শাসন করতে পারবে? হোস্টাইল করে আপনি বলেন, এটা এই বাস্তবতা কি বলে? আপনি করবেন কি ইকুয়াল রাইট এবং ইকুয়াল প্রেস্টিজের জন্য আপনি ফাইট করবেন, জি, তাই না? ফাইট করবেন যেখানে বিগ ব্রাদারলি অ্যাটিটিউড রাখা চলবে না, আমরা একটা ইকুয়াল, সেটা আপনি করবেন। আপনি করতেছেন কি, ভারতের মানচিত্র পাল্টায় দিব, তো এই 7 সিস্টার দখল করে নিব, তো এইটা সেইটা। হ্যাঁ, এগুলি কোনো ডিপ্লোমেসি? হ্যাঁ, এগুলো কোনো খোদ চিফ অ্যাডভাইজারই তো এইসব কথা বলছেন, এবং তাও কি ক্ষমতা নেওয়ার আগেই, অন হিজ ওয়ে ফ্রম প্যারিস টু ঢাকা, উনি বলতেছেন যে 7 সিস্টার ডিস্টেবিলাইজ করে দেবো ইত্যাদি। এগুলি কোনো কথা? এখন কি হচ্ছে, এখন কি হচ্ছে? হ্যাঁ, দেখেন, এই যে ভারতের সাথে চুক্তির ব্যাপারে আমরা বিরাট ভোকাল না, আর আমেরিকার সাথে যখন তখন কিন্তু আমরা নিশ্চয়। কারণটা কি জানেন? কারণ হচ্ছে ভারত হচ্ছে হিন্দু প্রধান দেশ, আর আমেরিকা হচ্ছে খ্রিস্টান প্রধান দেশ। আমাদের মধ্যে এই কারণ খ্রিস্ট ধর্মের সাথে ইসলাম ধর্মের কিন্তু একটা নৈকট্য আছে, জি, একটা নৈকট্য আছে, কিন্তু হিন্দু ধর্ম হচ্ছে আমাদের সবচেয়ে কি বলে যে মানে চক্ষুশূল আর কি। হ্যাঁ, চক্ষুশূল আমাদের। ফলে ইন্ডিয়ার ছোট জিনিস বড়, আমেরিকার বড় জিনিস ছোট। এবং দেখবেন এই যে এত কিছু যে করে গেলেন ইউনূস সাহেব, হ্যাঁ, কেউ কোনো কথা বললো না, পলিটিক্যাল পার্টিগুলি কেউ কিছু বললো না। কিছু আমরা কিছু টুকটাক বুদ্ধিজীবী আছে, কিছু তারা কিছু বলছে, হ্যাঁ, আনু মোহাম্মদ টাইপের কিছু লোক আছে, তারা কিছু বলছে, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো অ্যাজ সাচ কেউ কিছু বললো না যে আপনি কি করতেছেন, এনডিএ কেন হবে, নন ডিসক্লোজার কেন হবে। হ্যাঁ, আপনি জানান, জাতিকে জানান কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, ভিতরে ভিতরে আপনি কি করে কুট করে আর রাখছেন। তাছাড়া একটা অস্থায়ী সরকার মাত্র, যে নাকি 1.5 বছরের জন্য আসছে, এবং তার মেয়াদের শেষ মুহূর্তে এসে এত বড় একটা চুক্তি সে করে গেলো, কেউ কিছু বললো না। সবাই বোধহয় ইলেকশন নিয়ে ব্যস্ত ছিল, অথবা ভয়ে ছিল যে যদি এগুলি বললে পরে উনি আবার অভিমান করে ইলেকশন বন্ধ করে দেন, এটাও হতে পারে। এবং দেখেন, আমার তো ধারণা ইউনূস সাহেব সবাইকে ব্ল্যাকমেল করেছেন। হ্যাঁ, উনি তো বললাম তো, উনি হি ইজ এ প্লেয়ার অফ হাইয়েস্ট অর্ডার। এত বড় খেলোয়াড় সে আর কি, ও নিজেও বলছে আমরা বড় মাঠের খেলোয়াড়। যাই হোক, এখন এইসব মানে গিরিঙ্গি করছে 18 মাস ধরে সংস্কারের নামে। দেখেন, সংস্কারটা কেন হয়েছে জানেন? মানে সংস্কারের জন্য আপনি যত বড় ক্যানভাস নেবেন, টেনুর তত লম্বা হবে। রাইট, রাইট, বুঝছেন? আপনি যদি ছোট সংস্কার নেন, যাতে নির্বাচন কমিশন সংস্কার করি যাতে নির্বাচনটা ভালো হয়, তাহলে তো আপনি বেশি দিন থাকতে পারতেছেন না। আপনি এই জন্য ডেলিভারেটলি একটা বড় ক্যানভাস নেওয়া হয়েছে। হ্যাঁ, কতগুলি মানে শতাধিক আপনার সংস্কার প্রস্তাব ইত্যাদি নিয়ে জাতিকে মানে একটা কি বলবো, দেখেন কত টাকার এখানে অপচয় হয়েছে, কত শ্রম, কত কর্মঘণ্টা নষ্ট। হ্যাঁ, এবং আলটিমেটলি কি হলো? এটা কি হলো? আলটিমেটলি কিছুই না, কিছুই না, কিছুই না, সব ঝুলে গেছে। তো এটা ঝুলে গেছে। জি, হ্যাঁ, তো ফলে আমরা তো আগে থেকে বলছি, আপনিও বলতেছিলেন, আমিও বলতেছিলাম, এগুলি কোনো মূল্য নাই। একটা দল যদি আপনার 2/3 মেজরিটি পায়, সে তার ইচ্ছা মতো আপনার অ্যামেন্ডমেন্ট করে দিবে, সব তার ইচ্ছা মতো সংবিধান চলবে। এগুলি কি? হ্যাঁ, এবং একটা কথা আমরা বলতেছিলাম যে পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট ছাড়া সংস্কারের কোনো মূল্য নাই। পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্টও হইলো না, কিছু হইলো না, এবং এগুলো সব বৃথা হয়ে গেল। হ্যাঁ, এবং একটা হাস্যকর ইতিহাস হয়ে গেল আমাদের জন্য। জি, অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ জনাব মাহবুব কামাল। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, মানে মাহবুব ভাইয়ের কথা শুনে আমি নিজেও একটু ভীত, কিন্তু যে আসলে আমরা কোন গাড্ডার মধ্যে পড়ে গেলাম যেমন তেমন তারও চেয়ে বড় কথা হলো ওই বৃদ্ধ ভদ্রলোক আমাদের কোন গাড্ডায় ফেলে গেলেন, খুব মেটিকুলাসলি ফেলে গেলেন। এবং এমন একটা এনভায়রনমেন্ট উনি ক্রিয়েট করেছিলেন যে পলিটিক্যাল পার্টিগুলো এর প্রতিবাদ